এবারে যে স্টোরিটি আমাকে আলামিন পাঠিয়েছে এটি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা। এই পুকুর কেন্দ্রিক যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো, আশা করি সবারই ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, এই পুকুরটিতে যখন ভৌতিক ঘটনা শুরু হয় সময়টা ছিল 1992 সাল। এই পুকুরের কয়েকটি বিষয়ে ঘটনা শুরুর আগে আপনাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে, এই পুকুরটি স্থানীয়ভাবে দাসের পুকুর নামে পরিচিত। কারণ হচ্ছে ওই পুকুরের পার্শ্ববর্তী গ্রামে যে হিন্দু সম্প্রদায় আছে তাদের বংশ দাস। তারা অনেক দিন ধরে ধোপার কাজের সাথে জড়িত আছেন। আর যখন এটি খোঁড়া হয় অনেকদিন আগে, তখন আশেপাশে কোনো পুকুর ছিল না। বেশ কয়েকটি বিষয়কে উদ্দেশ্য করে পুকুরটি খোঁড়া হয়। এটা যে শুধু হিন্দুরা খুঁড়েছে তা না, এখানে মুসলিমরাও এই পুকুর খোঁড়ার সাথে জড়িত ছিল। কারণ হচ্ছে আশেপাশে পুকুর কম থাকা, গবাদি পশুর গোসল করানোর জন্য এবং নিজেদের গোসল করার জন্য পুকুরের প্রয়োজনীয়তা, ধোপা সম্প্রদায় যারা দাস যারা আছেন তাদের কাপড় ধোয়া, বিভিন্ন কারণে এই পুকুরটির প্রয়োজনীয়তা দেখা দেয়। আরও একটা প্রয়োজনীয়তা ছিল, সেটি হচ্ছে যখন হিন্দু সম্প্রদায়ের লোকদের বিভিন্ন পূজার সময়টা হতো, ওই পূজার যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো পূজার শেষে এই পুকুরে ডুবিয়ে ফেলা হতো। এভাবেই দীর্ঘদিন ধরে এই কাজটি চলে আসছে। হিন্দু মুসলিম সবাই এই পুকুরে তারা তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা সেটা কাজ করে আর কি। পুকুরের ঠিক দক্ষিণ পাশে রয়েছে একটি শ্মশান। এটা অনেক আগে থেকে এই শ্মশানটি ছিল। তো লিসেনার্স, 1992 সাল থেকে যখন ঘটনাটির সূত্রপাত হয়, সূত্রপাতটি ছিল এমন। স্থানীয় একজন ব্যক্তি, উনি শখ করে একটি ঘোড়া কেনেন। ঘোড়া কেনার পর ঘোড়াটিকে গোসল করানোর জন্য উনি দিনের বেলা কোনো একটি সময়, এটা নির্দিষ্ট করে আসলে বলতে পারে নাই আমাকে, যে কোনো একটি সময়ে ওই ঘোড়াটিকে পুকুরে নামিয়ে আনেন। পুকুরে নামিয়ে আনার পর ঘোড়াটিকে যখন তিনি গোসল করাচ্ছিলেন, গোসল কিছুটা করানো হয়েছে, হঠাৎ ঘোড়াটি জোরে চিৎকার করে লাফ দিয়ে ওই পুকুর থেকে বের হয়ে যায় এবং উপরে চলে যায় এবং ছুটতে ছুটতে মালিকের বাড়িতে চলে যায়। মালিক পেছন থেকে ঘোড়ার পিছনে দৌড়াতে থাকে। উনি বুঝতে পারছিলেন না হঠাৎ করে কেন ঘোড়াটি গোসল অর্ধেক করানোর পর লাফ দিয়ে উঠে গেল। উনি বিষয়টি আসলে স্বাভাবিকভাবেই নিয়েছেন। হতে পারে যে ঘোড়াটির ভালো লাগছিল না, এই জন্য উঠে চলে গেছে। এর পরের দিন ঘটে প্রায় একই ধরনের ঘটনা। যেহেতু ওই পুকুরে অনেকেই তাদের গবাদি পশু গোসল করাতেন, স্পেশাল করে গরু। একদিন একজন ব্যক্তি, ঠিক পরের দিনই আর কি, তার দুটো গরু গোসল করানোর জন্য পুকুরে নামানোর সাথে সাথে গরু দুটি ভয়ঙ্করভাবে চিৎকার করতে করতে পুকুর থেকে উঠে দৌড় দিয়ে চলে যায়। এমন মনে হচ্ছিল যে পানিতে নামার পর হঠাৎ এমন কোনো গরম, মনে হচ্ছে যে ওদেরকে গরম কোনো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এমনভাবে ছটফট করতে করতে উঠে দৌড় দেয়। আসলে এতদিন ধরে পুকুরে গোসল করানো হচ্ছে গরু, ছাগল, বিভিন্ন গবাদি পশু, কখনোই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। তাহলে হঠাৎ করে কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে? এভাবে প্রতিদিনই যেই কোনো গরু ছাগল নামাতো, সাথে সাথে এই ধরনের ঘটনা ঘটতো। গরু ছাগলগুলো এরপর থেকে কোনোভাবেই তাদেরকে দড়ি ধরে টেনে কোনোভাবেই পুকুরে নামানো যেত না। আসলে বোবা প্রাণী, ওরা তো আর বলতে পারে না যে আসলে ওদের সাথে কি হয়েছে, কিন্তু মানুষ সেভাবে বুঝতে পারছিল না যে কেন গরু ছাগলগুলো পুকুরে নামতে চাচ্ছে না, বা নামলেও এই ধরনের অস্বাভাবিক আচরণ কেন করছে।
এর মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা। গ্রামের হিন্দু পাড়ার মানে ওই দাস পাড়ার ছোট্ট একটি মেয়ে, 5 থেকে 7 বছর বয়স, নাম হচ্ছে নূপুর। প্রতিদিনের মতো দুপুরবেলা নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসতো। বাচ্চাদের একটা গ্রুপ ছিল, তারা প্রতিদিন একসাথে গোসল করতে আসতো, আবার গোসল করে একসাথে আবার বাড়িতে চলে যেত। এই নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসে এবং গোসলের পরে সে আর বাড়িতে ফিরে যায় না। এখন বাড়ির লোকজন যখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় তখন নূপুরকে খুঁজতে বের হয়। নূপুর যাদের সাথে রেগুলার পুকুরে যায় তাদের বাড়িতে যায়। তারা সবাই বলে, হ্যাঁ নূপুর তো আমাদের সাথে গোসল করছিল, কিন্তু সে কি উঠে এসেছে কিনা এটা তো আমরা খেয়াল করি নাই। চতুর্দিকে খোঁজা হয়, পুকুরে সবাই নামে, জাল ফেলা হয়। এখানে বলে রাখা ভালো, পুকুরটি কিন্তু অনেক গভীর এবং যত খরাই হোক না কেন ওই পুকুরে এত পরিমাণ পানি থাকে যে মোটামুটি 2 জন মানুষ অনায়াসে তলিয়ে যাবে সেখানে এখনো পর্যন্ত। তো যাই হোক, নূপুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুকুরে জাল ফেলা হয়, ডুবুরি নামানো হয়, তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে 2 দিন পার হয়ে যায়, নূপুরকে আর খুঁজে পাওয়া যায় না। 2 দিন পর সকালবেলা নূপুরকে পাওয়া যায়। নূপুরকে পাওয়া যায় ঠিক পুকুরের দক্ষিণ পাশে যে শ্মশান ঘাটটি রয়েছে, এই শ্মশানের ঠিক যেই জায়গাটিতে মানুষকে পোড়ানো হতো ঠিক সেই জায়গার পাশে নূপুরের ডেড বডি পাওয়া যায়। সবাই বলে পুকুরে যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেড বডি তো পুকুরে ভেসে ওঠার কথা, সেটা তো শ্মশানের পাশে পাওয়ার কথা নয়। লাশটা কিভাবে ওইখানে গেল সবার ছিল সেই প্রশ্ন। সবাই সেই বিষয় নিয়ে বিশ্লেষণ করতে থাকে, কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। এই ঘটনার 5 থেকে 7 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। গোসল করতে নেমে আরেকটি বাচ্চা নিখোঁজ হয়ে যায়, তাকেও কোথাও পাওয়া যাচ্ছিল না। ঠিক 1 দিন পর সেই বাচ্চাটিকে শ্মশানের পাশে পাওয়া যায়। এইভাবে বাচ্চাদেরকে মৃত অবস্থায় যখন পাওয়া যাচ্ছিল, গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এই পুকুরে নামার পরে কেউ না কেউ উঠছে না, আবার পুকুরে লাশও ভেসে উঠছে না, লাশটা পাওয়া যাচ্ছে শ্মশানের কাছে। এটা কেন হচ্ছে? সবার মধ্যে যে যখন এই আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, তখন গ্রামের অধিকাংশ পরিবারের বাচ্চাদেরকেই এই পুকুরে গোসল করানোর জন্য পাঠানো হতো না। প্রথম যেই 2টি মৃত্যু ঘটে, এই 2টি মৃত্যুর ঘটনা ছিল হিন্দু পরিবারের সাথে। তখনও মুসলিম পরিবারের বা মুসলিম পাড়ার কারো সন্তানের মৃত্যু ঘটেনি। কিন্তু 3rd নাম্বারে গিয়ে একটা মুসলিম পরিবারের সন্তানের মৃত্যু ঘটে। ঠিক একই রকম ভাবে তার লাশও শ্মশানের পাশে পাওয়া যায় ঠিক 1 দিন পর। আসলে গ্রামের লোকজন খুবই গরিব মানুষ ছিলেন তখন, মানে তারা যেহেতু দিন আনতেন দিন খেতেন, তারা যে মানে এই বিষয় নিয়ে, আর তাদের শিক্ষার হারও অনেক কম ছিল, তারা যে এই বিষয়টা আসলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তারা কোথায় গিয়ে সমাধান পাবেন, এই বিষয়গুলো তারা সমাধান মানে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না। 4বার ঘটে একটি ভিন্ন ধরনের ঘটনা। ওই গ্রামের মুসলিম পাড়ার একটি বাড়িতে একটি বাচ্চা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সে রাতের বেলা ওয়াশরুমে যাবে। আপনারা তো জানেন যে গ্রামের ওয়াশরুমগুলো বাসার থেকে বাইরে থাকে। তো আব্দুল্লাহ যখন ওয়াশরুমে যাবে তখন রাতের বেলা তার পিতামাতাকে ডাকে। ওনারা 2জন গভীর ঘুমে ছিলেন,
তখন তার বাবা একটা টর্চ লাইট হাতে দিয়ে, আব্দুল্লাহ কিন্তু খুব ছোট ছিল না, তার বয়স 12-13 ছিল, তো হাতে একটা টর্চ লাইট দিয়ে বললো তুমি একাই যাও। আর যেহেতু এটা মাঝে মাঝে সে একাই যেতে পারতো, এই জন্য পিতামাতা আসলে ওইভাবে তার সাথে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। বাইরে হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। তো আব্দুল্লাহ টর্চ লাইট নিয়ে সে ওয়াশরুমে যায়, কিন্তু দীর্ঘ সময় ধরেও সে ফিরে আসছে না। তখন তার বাবা, উনি কিন্তু, তার মা ঘুমে থাকলেও ওনার আব্দুল্লাহর বাবা একটু সজাগ ছিলেন। উনি চিন্তা করছিলেন যে ছেলেটা আসুক, তারপরে দরজাটা লাগিয়ে তারপর ঘুমিয়ে যাব। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল এই জন্য উনি আসলে ওইভাবে, ওনার বাসায় ছাতাও ছিল একটা, এই জন্য আসলে উনি বাইরে ওই সময় যাওয়ার ইচ্ছা পোষণ করেননি। কিন্তু যখন দীর্ঘ সময় হয়ে যাচ্ছিল, আব্দুল্লাহ যখন ফিরে আসছিল না, তখন উনি চিন্তা করে কি ব্যাপারে, এতক্ষণ তো থাকার কথা নয়। উনি তখন হাতের হারিকেনটা নিয়ে বের হন, যেহেতু টর্চ লাইটটা আব্দুল্লাহ নিয়ে গেছে, হাতের হারিকেনটা নিয়ে বাইরে বের হন। বের হওয়ার পর উনি গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ তো ঘরে ঢোকেনি। এত রাত্রি তো আসলে আব্দুল্লাহর কোথাও যাওয়ার কথাও নয়। তখন উনি আশেপাশে একটু খোঁজার চেষ্টা করেন, দেখেন আব্দুল্লাহ নাই। তাকে ডাকাডাকি করেন, নাই নাই নাই। ওনার ডাক শুনে আব্দুল্লাহর মা ঘরের থেকে বের হয়ে আসে, তার ঘুম ভেঙে যায়, বের হয়ে আসে, এসে বলে কি হয়েছে। তখন আব্দুল্লাহর বাবা বলেন যে দীর্ঘ সময় পরেও যখন আব্দুল্লাহকে পাওয়া যাচ্ছিল না, এই জন্য উনি খুঁজতে বের হয়ে আব্দুল্লাহকে এখন পাচ্ছেন না। তখন ওনারা যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন, পাশের প্রতিবেশীরাও রাতের বেলা তাদের ঘুম ভেঙে যায়, তারা চলে আসেন। চলে আসার পর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মাটিতে শক্ত মাটি ছিল না, কাদা মাটি হয়ে গেছিল। তারা টর্চ লাইট জ্বালিয়ে খেয়াল করলেন যে আব্দুল্লাহর পায়ের ছাপ ওয়াশরুমে গেছে এবং ওয়াশরুম থেকে বের হয়েছে 3-4 হাত বের হয়েছে আব্দুল্লাহর পায়ের ছাপ। এরপরে আব্দুল্লাহর এই ছোট পায়ের ছাপটা অনেক বড় মনে হচ্ছে এটা কোনো মানুষের পায়ের ছাপ না, এটা দানবাকৃতির কোনো একটা প্রাণীর পায়ের ছাপ মনে হচ্ছে সেখানে। এবং ওই ছাপটা আস্তে আস্তে পুকুরের দিকে চলে গেছে। তখন সবাই ভয় পেয়ে যান যে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু আব্দুল্লাহকে এখান থেকে ধরে নিয়ে গেছে। সবাই প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেন। গ্রামের লোকজন ওই রাত্রেবেলায় চলে আসে, সবাই এসে পুকুর পাড়ে জড়ো হয়। জড়ো হওয়ার পর রাতের বেলায় পুকুরে তাকে খোঁজ করা শুরু হয়, কিন্তু পুকুরে তাকে কেউ রাতের বেলা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে একজন বলল, এই দেখো দক্ষিণে শ্মশানের দিকে কিছু একটা দেখা যাচ্ছে। তখন কিন্তু অনেক লোক সাক্ষী ছিল। তখন তারা দূর থেকে দেখছিল শ্মশানে যে জায়গাটাতে মানুষ পোড়ানো হয়, সেখানে কোনো একটা বাচ্চার ওই চাঁদের আলোতে মনে হচ্ছিল, খুব বেশি দূর তো না, পুকুরের ঠিক দক্ষিণ পাশেই আর কি, কিন্তু যতটুকু দূর তারা কাছে যাওয়ার আগে যতটুকু দূর থেকে দেখছিল, তাদের ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল কোনো একটা বাচ্চাকে, ছোট একটা বাচ্চাকে ওখানে শোয়ানো হচ্ছে এবং চারদিকে বড় বড় আকৃতির 10-12 জন মানুষ, তাদের ছায়া দেখা যাচ্ছে। গ্রামের ওই সময় সবাই ওই শ্মশানের দিকে ছুটতে থাকে, গিয়ে দেখে আব্দুল্লাহ সেখানে পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না। তারা আব্দুল্লাহকে সেখান থেকে নিয়ে আসে। সৌভাগ্যক্রমে আব্দুল্লাহ জীবিত ছিল, তাকে হয়তোবা তখনও মারতে পারেনি। আব্দুল্লাহকে চিকিৎসা করে সুস্থ করা হয়, তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সাথে কি ঘটেছিল, কিছু মনে আছে? তখন আব্দুল্লাহ বলছিল সে যখন ওয়াশরুমে গিয়েছে, ওয়াশরুমের বাইরে সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল যে কোনো একজন খুবই ক্ষুধার্ত কোনো এক মানুষ, শরীরে জোর না থাকলে যেভাবে কথা বলে, খুব দুর্বল আকৃতিতে কথা বলছে এবং কান্নাকাটি করছে। আবার কখনো অদ্ভুত কিছু জন্তুর আওয়াজ সে শুনেছে, এরকমই আব্দুল্লাহ বলেছে। যখন আব্দুল্লাহ ভয় পেয়ে
দ্রুত ওয়াশরুমের কাজ সেরে বের হয়েছে। বের হওয়ার পর তার সামনে ভয়ঙ্কর কালো আকৃতির একটি ছায়ামূর্তি সে দেখতে পায়। এরপরে আব্দুল্লাহর আর কিছু মনে নেই। গ্রামে এই ধরনের অদ্ভুত ঘটনা, স্পেশালি বাচ্চাদের সাথে যখন এই ধরনের ঘটনা ঘটছিল, 3টা বাচ্চা অলরেডি মারা গেল, আব্দুল্লাহ কোনো মতে জীবিত ছিল, তখন গ্রামের লোকজন চিন্তা করে যে একজন ভালো হুজুরের শরণাপন্ন অবশ্যই হতে হবে, তা না হলে এই ধরনের মিসিং বাচ্চা মিসিং হয়ে যাবে বা মারা যাবে, এটা কেন, এটা তো সমাধান করার দরকার। তখন গ্রামের হিন্দু মুসলিম তারা সবাই এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরিচিত একজন হুজুরের কাছে যান। তখন হুজুর উনি বলেন যে আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে, আমি বলবো যে আসলে কেন এরকমটা হচ্ছে। 1 সপ্তাহ পর হুজুর বলেন যে তোমাদের এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটা ভালোই ছিল, অনেকদিন ধরে তোমরা কাজ করছিল, সবার উপকারে লাগছিল। হঠাৎ করে এই পুকুরে কিছু জিনদের আবির্ভাব ঘটেছে। এই জিনগুলো হিন্দুও না, মুসলিমও না। এরা চায় না যে কেউ এই পুকুরে গরু ছাগল গোসল করাক বা কোনো গবাদি পশু গোসল করাক, আর কোনো মূর্তি এই পুকুরে ডুবানো হোক, এটা তারা চাচ্ছে না। তারা চাচ্ছে এই কাজগুলি অন্য পুকুরে করাতে। এই জন্য তারা এই পুকুরের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এবং তারা এই পুকুরেই থাকবে, এখান থেকে যাবে না। এবং হঠাৎ করেই তারা এখানে এসে আস্তানা গেড়েছে। উনি যখন এই বিষয়টি বলেন, ওই সময় ওনার সামনে যে হিন্দু মুসলিমরা ছিলেন তারা সবাই বিষয়টা বিশ্বাস করে এবং মেনে নেয়। সমস্যা হলো যখন তারা যে যার বাড়িতে ফিরে যান এবং এই বিষয়টা জানান, তো হিন্দু পাড়া থেকে তারা এই বিষয়টাতে আপত্তি তোলেন। কারণ হিন্দুরা বলতে থাকেন যেহেতু একজন মুসলিম ইমাম সাহেবের বিষয়টা বলেছে, উনি হয়তোবা চাচ্ছেন না যে হিন্দুরা এখানে থাকুক, তারা এখান থেকে চলে যাক যাতে করে মুসলমানরা হিন্দুদের জায়গা দখল করতে পারে। এই ধরনের একটা সমালোচনা হিন্দু পাড়ায় ছড়িয়ে পড়ে এবং তারা বলে যে এইটা আসলে উদ্দেশ্য প্রণোদিত, এটা মুসলমানরা ইচ্ছা করে এটা করেছে, এটা উদ্দেশ্য প্রণোদিত, আমরা এটা মানি না। তখন এই হিন্দুরা কি করে, ওনারা আবার বেশ কয়েকজন মিলে ওনাদের ধর্মের একজন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়ার পরে তান্ত্রিক এক বাক্যে বলে দেন, আসলে ওই ইমাম সাহেব উনি লোক ভালো না, একটা ভণ্ড, উনি ইচ্ছা করে তোমাদেরকে যাতে এখান থেকে তাড়ানো যায় এই জন্য এই বিষয়টি বলেছেন। আসলে এরকম কিছুই নাই। কিন্তু ওর মধ্যে থাকা বেশ কয়েকজন যারা একটু বুঝমান আছেন তারা বলে, তাহলে কিছুই যদি না থাকে তাহলে কেন মিসিং হচ্ছে? আর শুধু তো হিন্দু বাচ্চাদের সাথে যে বিষয়টা ঘটেছে এমনটা নয়, এটা তো মুসলমানদের সাথে, সবার সাথে এটা ঘটছে, কেন এমনটা হয় আর কি। তখন ওই তান্ত্রিক বলে, তাহলে আমাকে ওই পুকুরের পাশে একটু সাধনায় বসতে হবে, তার জন্য কিছু জিনিস তোমাদেরকে আনতে হবে। বলে কি জিনিস? বলে একটা জিনিস তুমি অবশ্যই লাগবে, সেটা হচ্ছে একজন হিন্দু বিধবা নারী, উনি যখন বিবাহিত ছিলেন তখন উনি সিঁদুর ব্যবহার করতেন, ওই সিঁদুরটা ওনার কাছে আছে, এই সিঁদুরের কিছু একটা অংশ আমাকে এনে দিবা, আমি এটা দিয়ে একটু রিচুয়াল করে আমি আসলে বোঝার চেষ্টা করবো যে পুকুরে আসলে সমস্যাটা কি। তো ওনাকে ডেকে আনা হয়। ডেকে আনার পরে সেই বিষয়টা, যেহেতু ওনাদের পাড়ায় এরকম বেশ কিছু বিধবা মহিলা ছিলেন, তাদের কাছে তাদের সিঁদুর ছিল, তো তাদের একজনের কাছ থেকে সিঁদুর কালেক্ট করে তাকে দিয়ে আসা হয় এবং রাতের বেলা তিনি সাধনায় বসেন এবং সবাইকে বলেন যে তোমরা এখান থেকে চলে যাও। তো উনি ওনার মতো সাধনা শুরু করে। সকালবেলা যখন ওনারা ওই তান্ত্রিকের কাছে যান তখন দেখেন যে তান্ত্রিকের শরীর বা ডেড বডি পুকুরে ভাসছে এবং তান্ত্রিকের চোখ দুটি খুব বড় বড় করে খোলা, মনে হচ্ছিল উনি মৃত্যুর আগে খুব ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছেন। এবং তান্ত্রিকের শরীরে বেশ আঘাতের চিহ্ন। তখন ওনারা বুঝতে পারেন যে হয়তোবা আসলেই ওই
ইমাম সাহেব ঠিক কথাই বলেছেন। তখন আবার হিন্দু মুসলিমরা একত্র হয়ে মিটিং করে তারা আবার সেই ইমাম সাহেবের কাছে যান এবং বলেন যে আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আপনার কথায় সন্দেহ করা উচিত হয়নি, তো আমরা ভুল বুঝতে পেরেছি যে আসলেই এখানে কোনো অসৎ উদ্দেশ্যে আপনি কথাটি বলেননি, এখানে আসলেই কোনো সমস্যা আছে, গুরুতর সমস্যা, এবং আপনি বলেন আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। তখন ইমাম সাহেব বলেন যে আমি আগেও যেটা বলেছি এটাই সমাধান, এর বাইরে আর কোনো সমাধান ওই জিনেরা মেনে নেবে না, কারণ তারা হিন্দুও না মুসলিমও না। মুসলিমদের মানে বিভিন্ন যেই বিষয়গুলো এগুলোও তারা আসলে ওইভাবে পছন্দ করে না, হিন্দুদেরটাও পছন্দ করে না, যার কারণে তারা যেই বিষয়গুলো বলেছে এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে। তখন তারা সবাই মেনে নেয়। মেনে নেয়ার পর তারা বলে যে ঠিক আছে, এখন থেকে আমরা কেউ গরু ছাগল এখানে গোসল করাবো না, এরপরে কোনো মূর্তি এখানে ডোবানো হবে না, প্রয়োজনে আর একটা পুকুর কাটা হবে, সেখানে আমরা এই কাজগুলো করব, কিন্তু এইটা এরকমই থাকবে। তখন হিন্দু মুসলিম সকলে মিলেই কিন্তু আর একটা পুকুর খনন করে এবং তারা সেখানে তাদের সেই প্রয়োজনীয় জিনিসগুলো আবার করতে থাকে এবং বলে যে এই পুকুরে সবাই সবকিছু করতে পারবে, গোসল করতে পারবে, মানুষরা গোসল করতে পারবে, কাপড় চোপড় ধুতে পারবে, কিন্তু স্পেসিফিকভাবে গরু ছাগল গোসল করানো যাবে না এবং কোনো মূর্তি ডোবানো যাবে না। এই শর্ত মেনে নিয়েই নতুন পুকুর খোঁড়া হয় এবং এরপর থেকে ওই পুকুরে আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এবং অদ্ভুত ব্যাপার হলো 92 সালের আগে ওই পুকুরের পানি বিভিন্ন সময় শুকিয়ে যেত, কিন্তু 92 সালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ওই পুকুরের পানি অনেক খরা হলেও ওই পুকুরের পানি কখনো শুকায় না। স্থানীয়ভাবে সেটাকে দাসের পুকুর বলা হয়। এটি লাহুরিয়া ইউনিয়নের লাহুরিয়া গ্রামেই অবস্থিত। যারা ওই গ্রামের যদি কোনো লিসেনার আমার এই গল্প শুনে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই ঘটনার সত্যতা সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে এখন যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি তার এক বন্ধুর কাছ থেকে নেওয়া তার ঘটনা। তার বন্ধুর নাম আকরাম, সে একজন পাকিস্তানি, সে যখন লাহোরে থাকতো তখনকার ঘটনা। তো সেইভাবে যেভাবে তিনি বলেছেন সেভাবে তিনি বলেছেন, যেভাবে তিনি শুনেছেন সেভাবেই বলেছেন। তখন সালটা ছিল 2001 সাল। এই ঘটনাটা ছিল লাহোরের কোন একটা রেল স্টেশনের। একদিন ছুটির দিনে লাহোর স্টেশনে দাঁড়িয়েছিলেন তিনি। ঘড়িতে তখন সন্ধ্যা 8:30 মতো। লাহোরে যদিও প্রবল ঠান্ডা পড়ে, সে সময় তেমন শীত পড়েনি, তবুও আবহাওয়া ছিল শীতের মতো। এমন সময় চোখ ধাঁধানো আলো আর প্রচন্ড হুইসেল দিয়ে না প্ল্যাটফর্মে প্রবেশ করে একটা ট্রেন। বেশ বড় সবুজ রঙের ট্রেনটা থামে স্টেশনে। তিনি ট্রেনে উঠে যায়। কিছুক্ষণ পর ট্রেন চলতে আরম্ভ করে। তিনি সিটে গিয়ে বসে এবং গন্তব্য তার কোট লাখপাত রেলওয়ে স্টেশন। সিটে বসে তিনি ভাবছে যে এতদিন শহরের শিল্প স্থাপত্যের কথা শুধু শুনেই এসেছিলেন, দেখার স্বাদ ছিল মনে, তবুও দেখার সৌভাগ্য হয়নি। আজ সেই স্বাদ পূরণ হতে চলেছে। বেশ উৎফুল্ল ছিল। পকেট থেকে ঠিকানাটা বের করে তিনি আবার দেখেন। ঠিকানাটা তার বন্ধু জয়নালের। তার বাড়ি গার্ডেন টাউন। আসিফ এবং হাসিম এর বাড়িও সেখানে। ইউনিভার্সিটির এডুকেশন লাহোর স্টুডেন্ট তারা সবাই প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছে। পড়াশোনার কারণে এখানে এলেও এর মধ্যে অনেকে বন্ধু বান্ধব জুটেছে। তার নিজের উপলব্ধি দিয়ে বলতে পারেন তিনি দেখতে সুদর্শন হলেও বন্ধু বান্ধবী জুটতে সময় লাগে না। তার মধ্যে এই সালে স্টুডেন্টদের ফিতে ছাড় দেওয়া হয়। শুধু স্টুডেন্টস নয়, এই ছাড়ের আওতায় বাইরের দেশের স্টুডেন্টসরাও রয়েছে। মনে যখন উৎসাহের কমতি নেই তখনও হাতে প্রচুর অর্থ আর বন্ধু সান্নিধ্য মিলেছে। বিভিন্ন স্থান ভ্রমণের ইচ্ছে পূরণের আর কোনো বাধা কোথায়। তাই লাহোরের বিভিন্ন গন্তব্যে ঘোরার প্ল্যান করেছে। এর মধ্যে ডাটানগর, মেসি গেট, করিম পার্ক ঘোরা শেষ। পরবর্তী গন্তব্য গার্ডেন টাউন, যেটা হচ্ছে তার স্বপ্নের নগরী। রাতের অন্ধকার এবং প্রচন্ড ঠান্ডা সেদিন। প্রবল বেগে ট্রেন ছুটছিল। কোনো কিছু না ভেবে তিনি উঠে পড়েন। জানালার পাশে একটি খালি সিটে বসে পড়েন এবং সিটের উল্টো দিকে বসেছিল একজন ভদ্রলোক, স্যুট কোট হ্যাট পরা। লোকটাকে দেখে পাঞ্জাব মনে হচ্ছিল।
যার তার সাথে কথা বলা তার স্বভাব নয়, তাই কথা না বলেই তিনি চলছিল। ট্রেনে উঠে মোটামুটি সবকিছুই দেখে নিয়েছে। সেই ট্রেন শুধুমাত্র তারা দুজন ছিল। তো গোয়েন্দা কাহিনী পড়তে গিয়ে গোয়েন্দা না হলেও বেশ একটা গোয়েন্দা সুলভ মনোভাব ছিল তখন। এখন কারোর দিকে তাকালেই খুঁটিয়ে দেখে তার ব্যাপারে জরিপ করতে থাকে, যেন শার্লক হোমসের মতো। যাই হোক, ট্রেন ছুটছে। রেল লাইনের দুধারে ফার্ন গাছের ঝোপ, ছোট ছোট হলুদ আর তুতে রঙের ফুল গাছদের ছাড়িয়ে দুপাশের সারি সারি পাইন, প্রুস, ফার গাছের ভেতর দিয়ে যাচ্ছে। যদিও বাইরের অন্ধকারে কিছুই দৃশ্যমান ছিল না, তবুও কখনো অল্প আলো কোথা থেকে এসে পড়ায় কালো আধারের আবছায়াতে তাদের অস্তিত্বকে অনুভব করতে করতে চলছিল। কতটা সময় অতিক্রান্ত হয়ে গেছে তার খেয়াল নেই। গভীর কোনো চিন্তায় ডুবে গিয়ে বাইরের জগৎ সম্পর্কে পুরোপুরি আনমনা হয়ে গিয়েছিল। হঠাৎ হুঁশ ফিরল ভারী গলার আওয়াজে। কোথায় যাচ্ছ? প্রশ্ন শুনে তাকাতেই দেখি সামনের সিটে বসে থাকা ভদ্রলোকটি একেবারে আমার মুখোমুখি এসে বসেছে। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। ও হ্যাঁ, গার্ডেন টাউনে যাচ্ছি। আমার উত্তর শুনে তার মুখের ফর্সা পাতলা কুচকানো চামড়াগুলোকে আরো খানিকটা কুচকে কপালে অনেকগুলো ভাঁজ ফেলে ওই লোকটা বলেন, গার্ডেন টাউনে? কিন্তু কেন? তো এই লোকটা বলতে থাকে যে আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব। পাঞ্জাবি বলাতে তিনি তার দিকে তাকিয়ে হাসে আর কি। তো তিনি লজ্জা পেয়ে যায়। আমি শিয়ালকোট থেকে, তাই খুব ভালো পাঞ্জাব এখনো বলতে পারে না, সেটা তিনি বলেন, তবে বুঝতে পারি। তিনি ব্যাপারটা উপভোগ করে হে হে শব্দে হেসে ওঠে। ঠিক আছে বলার পরে তিনি বেশ হাসি খুশি অবস্থায় সেখান থেকে বের হয়ে যায়। তিনি বোঝেন লোকটা পাঞ্জাবের। এখানে গোয়েন্দার চোখ ধোকা খেলেও ভালো করে বুঝেছেন তিনি। তবে লোকটা বেশ ভারী মিশুক। লক্ষ্য করে লোকটার পরনের পোশাকগুলো অনেকটা পুরনো ফ্যাশনের। লোকটা এত মিশুকে হলেও তার মুখে প্রতিটি ভাঁজে অব্যক্ত যন্ত্রণা যেন লুকানো ছিল। সেটুকু তিনি দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। তারপর অনেকক্ষণ ধরে কথা বলে চলে লোকটা। পাঞ্জাবের অনেক কথা জানতে পারে তার কাছ থেকে, এবং শোনেন যে পাঞ্জাবে জেলবন্দিরা যদি কেউ পালাতে পারে তবে তাদের ধরে আবারও জেলে পুরে দেওয়া হয়, কিংবা তাদের শাস্তি দেওয়ার কোনো চেষ্টাই জেল কর্তৃপক্ষ করে না। আমাদের দেশের আইন অনুযায়ী অপরাধীরাও নিজেকে বাঁচাবার পছন্দ করে। কথায় কথায় তিনি তাকে জিজ্ঞেস করে, তুমি কি মিউজিক পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করি। পাঞ্জাব মিউজিক কম্পোজার বলতেই চোখের সামনে বাচ আর নুসরাত ফাতে আলী খানের নাম শুনে আসে। খুশির অভিব্যক্তি ফুটে ওঠে তার চোখে মুখে। বলে তারা আমার পছন্দ। তো তিনি শুনে মৃদু হাসি হাসে। তো আকরাম সাহেব তিনি বলছিল যে শুনলাম লাহোর থেকে বাড়ি ফিরছেন তিনি বলছিলেন। তো বলতে লাগেন যে তুমি ভাবতে পারবে না ইয়াং ম্যান, বিগত 40 বছর ধরে আমি আমার স্ত্রী ও মেয়েকে দেখি না। তো উনি বলে, হ্যাঁ আল্লাহ জানেন তারা কেমন আছে। তো তিনি আবারও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি সেনাবাহিনীতে ছিলাম। তারপর তার কথাগুলো শুনে কেমন রহস্যজনক মনে হতে লাগে আকরাম সাহেবের। শিহরিত হয়ে ওঠে সমস্ত শরীর। তিনি ভাবছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। তাহলে তখন তার বয়স যদি 20-21 বছর হয়ে থাকে, তাহলে তো তার এখন বৃদ্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখে তো সেরকম মনে হচ্ছে না মোটেও, বরঞ্চ 40 থেকে 50-এর কোঠায় বয়স বলেই মনে হচ্ছে। এসব চিন্তা করে সামনে তাকাতেই তিনি দেখেন কেউ নেই। আকরাম সাহেব চমকে উঠে। এই মাত্রতেই লোক কথা বলছিল, কোথায় গেলেন তিনি? তবে কি ভয়ে সারা শরীরে শিহরিত হয়ে উঠল? ভয়ে তত্তর করে কাঁপছিল তার সারা শরীর। মুখ দিয়ে আওয়াজ বের হওয়ার শক্তিটুকু নেই যে চিৎকার করবেন তিনি। বুকের ভেতর তখন ঢিপ ঢিপ করছে। প্রচন্ড শীত যেন থাবা দিয়ে বসছে তার হাত পা। প্রচন্ড ঝাঁকুনিতে দুলে উঠে ট্রেন সমস্ত কামরা জুড়ে নিকষ কালো অন্ধকারে ছেয়ে যায়। সমস্ত কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার মতো প্রচন্ড আওয়াজ হয়। চারপাশে প্রবল আত্মচিৎকার শুনতে পান তিনি। সবকিছু যেন নিমেষেই দুমড়ে মুচড়ে তালগোল পাকাতে থাকে। মাথায় অসহ্য যন্ত্রণা অনুভব করতে থাকে। তারপর আর কিছুই মনে নেই। তিনি জ্ঞান ফিরতে দেখেন জেনারেল হাসপাতালে লাহোরের বেডে শুয়ে আছেন তিনি। তার বন্ধুরা খবর পেয়ে ততক্ষণে তাকে দেখতে এসছে। রেস্কিউ করে আনা হয়েছে তাকে। তিনি ছাড়াও আর কয়েকজন সেই স্টেশনে কোনো ঘোষণা না শুনেই ট্রেনে উঠে পড়েছিল। সবাইকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসা হয়। পরের দিন লাহোরের সংবাদপত্রগুলিতে শোনা হয়েছে মৃত্যু মুখ থেকে ফিরল 7 যাত্রী ভুতুরে ট্রেন যাত্রায়। পরবর্তী গবেষণা চালিয়ে আজও এই রহস্যের কিনারা মিলনি। শোনা যায় 60-এর দশকে বড় দুর্ঘটনার কবলে পড়েছিল এই ট্রেন। ড্রাইভার সহ যাত্রীরা কেউই আর বেঁচে নেই। সেই থেকে সপ্তাহে একটি নির্দিষ্ট ট্রেন কোট লাখপাত অভিমুখে রওনা দেয়।
ভীষণ আতঙ্কে ছড়ায় মানুষের মনে। পরবর্তীতে রেলপথ খুলে ফেলেও আটকানো যায়নি এই ভুতুড়ে ট্রেনটিকে। তারপরও প্রতিটি স্টেশনে নির্দিষ্ট সময় যাত্রীদের জন্য থেমে থেমে ট্রেনটি একইভাবে দানবীয় বেগে চলতে থাকে। কোনোভাবেই ট্রেনটির চলাচল বন্ধ করতে না পারার কারণে সমস্ত যাত্রীদের সতর্ক করে দেওয়া হয় যেন লাহোরের কোটপাত লেখা সবুজ রঙের কোনো ট্রেনে যাতে না ওঠে। লাহোর 1960 সাল। এটা ছিল একটা ঘটনা, এবং এই ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন মোর্শেদ ওয়াহিদ। তিনি আবুধাবি থেকে আছেন। উনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন আমাদেরকে তার এই ঘটনার জন্য। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ মাজহারুল ইসলাম, লিখছি গাজীপুর থেকে। আমি অনেকদিন যাবৎ ভূত নাইট শুনছি। জিন ভূত সম্পর্কে আমার ধারণা খুব বেশি নয়, তবে অলৌকিক শক্তির উপর আমার বিশ্বাস অনেক। আমার সাথে কখনো ভৌতিক কোনো ঘটনা ঘটেনি, তবে আমার আম্মুর সাথে একবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমার আম্মু একটা এনজিওতে ফ্রন্ট ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন। ঘটনাটা অফিসিয়াল একটা কাজকে কেন্দ্র করি। ঘটনাটা আপনাকে শেয়ার করছি, যদি ভালো লাগে প্লিজ পড়ে শোনাবেন। 2017 সালের শীতকালের সময়কার কথা। আম্মু অফিসে একটা প্রজেক্টের কাজে গাজীপুরের শ্রীপুর থেকে আরো অনেক ভেতরে একটা গ্রামে যান। আশেপাশের এলাকায় অনেক শুনশান, কয়েক মাইলের মধ্যে কোথাও কোনো বাড়িঘর নেই, শুধু গাছপালা আর ঘন জঙ্গল। পাকা রাস্তা শেষ হয়ে মাটির রাস্তা দিয়ে আরো অনেকটা গিয়ে তারপর সেই গ্রামে পৌঁছলেন তারা। আম্মুরা বেরিয়েছিলেন দুপুরের সময়, ভেবেছিলেন সন্ধ্যার মধ্যে ফিরে আসতে পারবেন, কিন্তু তাদের কাজ শেষ করে ফেরার জন্য রওনা দিতে দিতে রাত 9টা বেজে গেল। মোট 6 জন গিয়েছিলেন আম্মুরা। চারিদিকে তখন সাদা ধোয়ার মতো কুয়াশা সবকিছু ঢেকে রেখেছে। 2-3 হাত সামনেই ঠিক মতো দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। আম্মুরা গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের ভেতরে সরু রাস্তায় আসার একটু পরই হঠাৎ গাড়ির ড্রাইভার আচমকা ব্রেক কষল। কি হয়েছে এটা জিজ্ঞেস করতেই সে বলল, গাড়ির সামনে দিয়ে নাকি কেউ একজন হেঁটে গেল। তখন সবাই গাড়ি থেকে বের হলো। দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে মাটির ছোট একটা রাস্তা। আলো জ্বালিয়ে কাউকে কোথাও তারা দেখতে পেলেন না। তখন তারা গাড়িকে ব্যাক করবে, এমন সময় আচমকা একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন তারা। কোনো বাচ্চা যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কোত্থেকে সেই আওয়াজ আসছিল ঠিক বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন তাদের চারপাশ থেকেই সেই কান্নার শব্দ। কুয়াশা ভরা নিস্তব্ধ জঙ্গলের মধ্যে হাড় হিম করা সেই কান্নার শব্দে সবার গলা শুকিয়ে গেল। সবাই বুঝল এটা স্বাভাবিক কোনো কান্নার আওয়াজ নয়। তারা গাড়িতে উঠে দ্রুত সেখান থেকে চলে আসতে চাইলেন। কিছুটা দূর সামনে যেতেই রাস্তার পাশে একটা বিরাট বড় গাছের ডাল মাটিতে লুটিয়ে পড়ল। আমরা সবাই তখন দোয়া দরুদ পড়তে শুরু করেছেন। ঠিক তখন আবার একটা শব্দ হলো, আর সাথে সাথে গাড়িটা অনেক বড় একটা ঝাঁকা দিয়ে উঠল। মনে হলো কেউ যেন গাড়িতে অনেক জোরে একটা আঘাত করল, কিন্তু তারা কাউকেই দেখছিলেন না। আর তারপর সবাই সরসর করে সেই গাছের ডাল, অর্থাৎ যে গাছের ডালটা নুইয়ে পড়েছিল, সেই গাছের ডালটা মাটি থেকে সরসর শব্দ করে উপরে উঠে গেল। এরপর পরেই ড্রাইভার গাড়ি স্টার্ট করলেন, কিন্তু গাড়ি চলছে না। 2 জন লোক গাড়ি থেকে বেরিয়ে দেখলেন গাড়ির দুটো টায়ার অর্ধেক কারা যেন খাবলে উঠিয়ে নিয়ে গেছে। আম্মুরা সবাই তখন বেশ ভেঙে পড়লেন। কি করবেন কেউ ঠিক করতে পারছিলেন না। গাড়িতে এক্সট্রা টায়ার ছিল একটা মাত্র। তখন সবাই মিলে সিদ্ধান্ত নেন যে ড্রাইভার আবার গ্রামে গিয়ে কয়েকজন লোক নিয়ে গাড়ির একটা ব্যবস্থা করবেন, আর বাকিরা সবাই একসাথে হেঁটে শ্রীপুর বাজার অব্দি আসবেন। ওনারা সবাই বেশ অনেক ভয় পেয়েছিলেন, তাই দ্রুত পায়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করলেন। বেশ কিছু দূর আসার পরে ওনাদের মনে হলো যেন তাদের পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। পেছন ফিরে তাকাতেই দেখেন শুধু কুয়াশা, কোথাও কেউ নেই। আবার হাঁটতে শুরু করেন তারা, আর আবারও সেই একই অনুভূতি হলো তাদের। বারবার মনে হচ্ছে যেন কেউ ওদের পেছন পেছন হেঁটে আসছে,
একেবারে সামনে যে লোকটা হাঁটছিল, হঠাৎ সে তার লাইটের আলোয় দেখল একটা মুখ যেন গাছের পাশের আড়ালে চলে গেল। অর্থাৎ যেই লোকটা সবার সামনে হেঁটে যাচ্ছিলেন সে রাস্তায় যাওয়ার জন্য, সে দেখলেন লাইটের আবছা আলোয় একটা মুখ তার পাশে যে গাছগুলো ছিল, গাছের সারি, সেখান থেকে আড়ালে চলে গেল। তার বুকটা ধক করে উঠল। স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। বাকিরা জিজ্ঞেস করলো কি হয়েছে। উনি তখন লাইট দিয়ে সেই গাছটার দিকে ইশারা করলেন। সবাই সেখানে তাকাতেই দেখল কুয়াশা ভেদ করে এইমাত্র কেউ যেন সেখান থেকে দৌড়ে গেল। তার যাওয়ার পথের কুয়াশাটুকু তখনও ফাঁকা পড়ে আছে। আরেকবারের মতো সবাই খুব ভয় পেয়ে গেল। এবারে তারা কিছুটা দৌড়ানোর মতো শুরু করলেন। একটু পর তারা পাকা রাস্তায় উঠলেন, আর তারপর জোর পায়ে হেঁটে প্রায় ঘণ্টাখানেক পর শ্রীপুর বাজারে পৌঁছান। সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে পরে বাড়ি ফেরেন। এই 1 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মুহূর্তই তাদের কাছে মনে হয়েছে কেউ যেন তাদের পেছনে পেছনে দৌড়ে আসছে। আবার শোনা গেছে সেই হাড়হিম করা কান্নার আওয়াজ। জনমানবহীন নিস্তব্ধ এই জংলা রাস্তার মধ্যে আম্মুরা সেদিন যেটা প্রত্যক্ষ করেছেন তা ব্যাখ্যার বাইরে। শাফিন ভাই ভূত নাইটের অনেক লিসেনার রয়েছেন যারা বিষয়গুলোকে বানোয়াট মনে করে থাকেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইট পাথর আর মানুষের গিজগিজ করাই শহরে বসে অলৌকিক বিষয়ে আপনি বিশ্বাস নাই করতে পারেন, তবে নিস্তব্ধ জনমানব শূন্য নির্জন জায়গাতে না চাইলেও এদেরকে বিশ্বাস করতে হয়। এমন কিছু একটা অবশ্যই আছে যার রহস্য আমরা কোনোদিনও ভেদ করতে পারবো না। শাফিন ভাই, এটাই ছিল আমার আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা যদি পড়ে শোনান তাহলে অনেক খুশি হব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, এখন আমি যে ঘটনাটি শেয়ার করছি এই ঘটনাটা আমার বড় চাচার মুখ থেকে শোনা। তিনি আজও এই রাতের কথা বলতে গিয়ে কেঁপে ওঠেন। ঘটনাটা আজকে থেকে প্রায় 15 বছর আগের একটা ঘটনা। বর্ষাকাল সময়টা ছিল তখন। সারাদিন বৃষ্টি হওয়ার পর গভীর রাতে গ্রামের কয়েকজন মিলে একটা ছোট ইঞ্জিন চালিত নৌকায় পাশের বাজার থেকে বাড়ি ফিরছিল। তখন রাত প্রায় 11:30 বাজে। আমার চাচাও ছিল সেই নৌকার মধ্যে। চারদিকে এমন ঘন কুয়াশা আর চারদিকে এত বেশি পানি ছিল যে 4-5 হাত দূরেও দেখা যাচ্ছিল না, এরকম আর কি। নদীর পানি ছিল অস্বাভাবিকভাবে শান্ত, যেন কোনো অদৃশ্য শক্তি পুরো নদীটাকে একদমই নিস্তব্ধ করেছে। শুধু পানি আর পানি, সব পাশেই পানি আর কি। যাই হোক, হঠাৎ করে আমরা সবাই যখন যাচ্ছি, হঠাৎ করেই ওই মাঝি যে ছিল সেই মাঝি ফিসফিস করে বলল, আজ দিনটা কেমন জানি ভালো লাগতেছে না। সবাই কথাবার্তা না বলে চুপ করে একটু বসে থাকেন। তখন আমার চাচারা যে ছিল ওখানে, ওরা সবাই আর কি সবার মতো আলাপ আলোচনা যেভাবে পারে গল্প করতেছিল। মাঝির কথাই কেউ আর কি গুরুত্ব দিল না। কিন্তু মাঝি একটা সময় সবার উপর বিরক্ত হয়ে গেল যে আপনারা তো কথা বলতেছেন কেন? আমি বলতেছি না যে আজকের দিনটা আমার কাছে ভালো লাগতেছে না, আপনারা একটু চুপ করে বসেন। তখন আর কি সবাই একটু সিরিয়াস হলো যে মাঝি তো রাগ হচ্ছে। যাই হোক, এই চুপচাপ শুনশান একটা অবস্থায় ওই নৌকাটা প্রায় একটু দূর আর কি, বেশি দূরেই চলে আসছে, তুলে এসে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। এরপর সেই মাঝি এবং মাঝির যে হেল্পার ছিল, দুইজনে মিলে ইঞ্জিনটাকে অনেকবার চেষ্টা করে স্টার্ট করার জন্য, কিন্তু কোনোভাবেই ইঞ্জিনটা চালু হচ্ছে না। আর নদীর কোনো স্রোতও নেই যে নৌকাটা কোনো এক পাশে যাবে। কিন্তু দেখা গেল যে নৌকাটা হঠাৎ করেই নিজেই ধীরে ধীরে উজানের দিকে যেতে লাগলো। সবাই তো অবাক, কিরে নদীর মধ্যে কোনো ঢেউও নেই, তারপর বৈঠা দিয়েও চলতেছে না, তাইলে নৌকাটা উজানের দিকে কিভাবে যাচ্ছে? ঠিক তখনই দূর থেকে দেখা গেল একটা সাদা কাপড় পরা একজন মানুষ নদীর পানির ওপর দাঁড়িয়ে আছে। প্রথমে আমার চাচা সহ যারা ছিল তারা সবাই ভাবলো যে হয়তো কুয়াশার মধ্যে ভুল কিছু তারা দেখছে। কিন্তু
তারপরেও তাদের মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে। এর কয়েক সেকেন্ড পর তারা দেখলো সেই অবয়বটি ধীরে ধীরে তাদের নৌকার দিকে এগিয়ে আসতে লাগতেছে। মানে এমন একটা দৃশ্য যে একটা সাদা কাপড় দিয়ে মোড়া মানুষের মতো কিছু একটা পানিতে না ডুবে পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে তাদের দিকে আসতেছে। আর এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা দেখে তাদের মধ্যে অনেকেই চিৎকার করা শুরু করেছে ভয়ে আর কি। আর ওই যে সাদা কাপড় পরা যে অবয়বটা আসতেছিল তা ছিল মানে ওর যে আসার একটা ভাব ছিল, সেই ভাবে তাদের মাঝে কেমন একটা শীতলটা আরও বেশি হয়ে যাচ্ছে। নৌকায় থাকা এক বৃদ্ধ কাঁপতে কাঁপতে বলল, কেউ তার দিকে একদমই তাকাবেন না, সবাই নিজের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ পড়তে থাকুন। এই সম্পর্কে আমার ভালো ধারণা আছে। তো বৃদ্ধর কথা তখন সবাইকে শুনতে হবে। সবাই কোনো কথা না বলে চুপচাপ নিচের দিকে দেখে দোয়া পড়া শুরু করলো। সবাই আল্লাহ আল্লাহ পড়া শুরু করলো। কিন্তু তারা সবাই দেখলো যে হঠাৎ করে নৌকার পিছন থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো। কিন্তু সবাই খুঁজতেছিল যে তাদের নৌকায় তো কোনো শিশু নেই। সবাই অবাক হয়ে গেল, এটা কেমন এটা শব্দ আসতেছিল। এর পরপরেই একটা নারীর কান্নার শব্দ। এরপর আরও অনেকগুলো মানুষ চাপাচাপি, ফিসফিসানি, কান্নাকাটির এরকম অনেক শব্দ আসতেছিল চারপাশ থেকে। তাদের মনে হচ্ছিল সেই মাঝ নদীতে শত শত মানুষ নৌকার চারপাশে কথা বলছিল। এমন সময় সেই সাদা অবয়বটি নৌকার একবারেই পাশে এসে দাঁড়ালো। তার শুধু মুখ দেখা যাচ্ছে, মুখটা স্পষ্ট না, শুধু মানে বোঝা যাচ্ছে যে এটা কোনো অবয়ব বা এটা কোনো মানুষের কোনো একটা অবয়ব আর কি। এরপর ওই অবয়বটা ধীরে ধীরে তার হাত বাড়িয়ে নৌকার এক যাত্রীকে ইশারা করলো। লোকটা যেন সম্মতি হয়ে উঠে দাঁড়ালো। এরপর আমার চাচা একদম ধপ করে তার হাত ধরে বসিয়ে দিতে গেল, কিন্তু লোকটি শরীরে ছিল এত বরফের মতো ঠান্ডা যে ফিসফিস করে শুধু একটা কথাই বলল, ওরা আমাকে ডাকছে, আমি চলে যাচ্ছি। এই কথা বলেই সে নদীতে ঝাঁপ দিল। তার এই দৃশ্যটা দেখে সবাই চিৎকার করে উঠল, কিন্তু পানিতে পড়ার যে একটা শব্দ ছিল সেই কোনো শব্দ পাচ্ছিল না তারা। এরপর ওখানে উপস্থিত যে লোকগুলো ছিল তারা সবাই এত বেশি ভয়ে মানে আতঙ্কিত হতে লাগলো যে তারা যে কথা বলবে, তারা যে একটা কিছু করবে বা লোকটা কিভাবে কি পড়লো না পড়লো এই কোনো কিছুই তারা বুঝতে পারতেছিল না। এরপর সবথেকে অদ্ভুত যেই বিষয়টা হচ্ছে, সবাই দেখলো যে ওই লোকটা কিছু হয়নি। সেই লোকটা মানে কিছুক্ষণ পর আবারও ওই নৌকাটা ধরে সাঁতরাচ্ছে এবং বলতেছে, আমাকে উপরে তোলেন, আমাকে উপরে তোলেন। মানে সবাই অবাক হয়ে গেল যে এটা কি আসলে এখনো বাস্তবের লোক আছে নাকি এটা ভূত। তো এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে আমার চাচা সাহসী লোক ছিল, তো একদম হাত বাড়িয়ে ওই লোকটাকে টেনে নৌকার মধ্যে তুললো এবং তোলার পর সবাই দেখলো যে নৌকাটা আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এখন নৌকাটা স্টার্ট করার পর নৌকাটা একদম ঘাটের মধ্যে ফিরে আসছে। তো এইটা ফেরার পর সবাই ওই যেই লোকটা আর কি পানির মধ্যে লাফ দিয়েছিল ওই লোকটাকে বলা বলি করতেছে, আপনার কী হয়েছিল, কীভাবে কি করলো। ওই লোকটা আসলে বলল যে আসলে আমার তো কিছুই মনে নেই, আমি যে কিভাবে পানিতে পড়লাম এবার পানি থেকে কীভাবে যে উঠলাম আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিন্তু শুধুমাত্র একটা জিনিস আমার মনে হচ্ছে যে কেউ আমাকে টানতেছিল আর কি কোনো একটা অন্ধকারের দিকে বা এই টাইপের কিছু একটা। তো এরপর আমার চাচা যে ছিল ওই চাচা ওইখানকার একজন মুরব্বিকে জিজ্ঞাসা করে যে আসলে কী হয়েছিল। তখন ওই মুরব্বি বলে আসলে এই নদীতে অনেক বছর আগে নাকি এখানে একটা মানে ভাটা ছিল বা এখানে একটা চর ছিল, সেই চরে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনায় একটি পরিবার এখানে ধ্বংস হয়ে গেছিল। সেই পরিবারের লোকজনই এখনও এই জায়গাটার মধ্যে মাঝে মধ্যেই দেখা যায় অনেক নৌকায় এরকম বিপদে পড়ে আর কি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। সজলের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ, বাট সজলের
কাজের জন্য তাকে থাকতে হয় উত্তরপ্রদেশে, এবং তিনি তার এক বন্ধু থাকেন তার কাছাকাছি, যিনি হচ্ছে এই একই তার কাছাকাছি এলাকার বঙ্গভাষাভাষী, এবং তিনি বেশ খানিকটা দূরে থাকেন। সজলের সেখানে যেতে হয়। সজল ব্যক্তিগতভাবে একজন বাইকার, তিনি বাইক রাইড করেন এবং তার একটি রয়্যাল এনফিল্ড বাইক আছে, এবং সেটি নিয়ে তিনি চলে যান তার বন্ধুর কাছে উইকেন্ডে তিনি দেখা করতে যান তার বন্ধুর সাথে, এবং সেখানে সময় কাটান এবং চলে আসেন। তো যেটা হয় সজলের, এরকম সে মাঝে মাঝেই যাওয়া আসা করেন, এবং তিনি বলেছেন যে তিনি যাওয়ার পথে অনেক ধুধু প্রান্তর তার পড়ে, এবং এর মাঝে তিনি এই রাস্তাটির মধ্যে, মানে উনি যেই রাস্তা দিয়ে যান সেই রাস্তাটির মধ্যে ধুধু প্রান্তর পড়ে, এবং একটি শ্মশান পড়ে, বেশ বড় শ্মশান, এবং যেই শ্মশানের পাড়ি দিয়ে আসেন তিনি অনেক সময় দেখেছেন সেখানে দাহ হচ্ছে। অনেক সময় তিনি দেখেছেন সেখানে কিছু একটা সম্প্রদায় আছে, একটা অঘরী বা এরকম একটা সম্প্রদায় আছে, যারা সেখানে বসে তারা সেখানে তাদের সাধনা করেন। তা তাদেরকে সজল অনেক সময় দেখেছে যে এরকম সাধনা করছেন। তো দিনের বেলা ব্যাপারটা একরকম লাগে, রাতের বেলা আরেক রকম লাগে। তো সজল সাধারণত, যেহেতু সে একটু ভয় পেত এবং তার মনের মধ্যে সে মানে এই ব্যাপারগুলোকে একটু এড়িয়ে চলতো, তার মানে সজল একটু মানে ভৌতিক ব্যাপারটা, অধিভৌতিক ব্যাপারগুলোকে একটু ভয় পায়, এবং সে এই কারণে রাতের বেলা রাইড করাটা ওই ধুধু প্রান্তন দিয়ে এড়িয়ে চলতো। সে যেটা করতো দিনের বেলায় চলে যেত। তো একবার যেটা হয়, সজলের সেই বন্ধুর বাড়িতে তার মানে উইকেন্ডে যাওয়ার সময় হয়, বাট ওই দিন সজলের বেরোতে একটু দেরি হয়ে যায়। সেদিন ও নর্মালি যেটা করতো সজল, যে ফ্রাইডেতে সে একটু আর্লি বেরিয়ে যেত অফিস থেকে, এবং সে তাড়াতাড়ি রওনা দিয়ে দিত। সে যে ওই ধুধু প্রান্তর এলাকাগুলো অনেক আগেই পার হয়ে যেত, বিকেল গড়িয়ে যাওয়ার আগে সে অঞ্চলগুলো পার হয়ে সে চলে যেত। তো ওই শুক্রবারে যেটা হয়, সে অফিস থেকে সময় মতো বেরোতে পারে না, এবং তার বেরোতে প্রায় 4:30 মতো বেজে যায়, 4:30-5টা, মানে বিকাল গড়িয়ে যায় আর কি। তো বিকাল গড়িয়ে গেলে যেটা হয়, বিকাল গড়িয়ে যাওয়ার পর সজল একবার চিন্তা করে সে কি যাবে কিনা, কারণ সামনে রয়েছে উইকেন্ড, সেই স্যাটারডে সানডে, এবং দুটো দিন সে যদি না যায়, তখন চিন্তা করলো যে এখানে আমার একা থাকতে হবে, তার তেমন কোনো বন্ধু সেখানে নেই যেখানে সে থাকে। সো সজল চিন্তা করে যে ওয়েল, আমি তো যাইনি কখনো, আর কি বা হবে, যাই রওনা দিই। সো সজল রওনা দিয়ে দেয়। সজল এই ব্যাপারটাতে কিছুটা একটা জিনিস মেনশন করেছে যে কেন সে ভয় পায়, তার মধ্যে ভৌতিক ভয়গুলো কেন এসছে। এই ঘটনাটা তো অবশ্যই একটা কারণ, এটার জন্য তার ভৌতিক ভয়টা বেড়ে গেছে। এছাড়াও সজল যখনই এর আগে রাইড করতো, সে যদি কোনো ধুধু প্রান্তর দিয়ে যেতে থাকতো, যেখানে একটু পাহাড়ি এলাকা আছে বা একটু মানে বন জঙ্গল আছে, সে বলেছে যে বাবু ভাই, যেটা হয় যে পরিবেশটা একটা ভিন্ন রকম একটা মাত্রা যোগ নেয়, আপনার কাছে প্রায় মনে হবে কিছু একটা বেরিয়ে আসছে আশপাশ থেকে। আপনি জানি না, তিনি আমাকে লিখেছেন যে আপনিও একজন রাইডার, আপনার এরকম ফিল হয় কিনা, বাট হ্যাঁ, কাইন্ড অফ অনেক সময় হয়, মানে এটা আমি অস্বীকার করবো না, অনেক সময় হয়। তবে আমি যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে একটু অন্যভাবে চিন্তা করি, আরো বেশি কিউরিয়াস, তো আমাকে কিউরিয়াসিটি আরো টেনে নিয়ে যায় ওরকম ব্যাপারে। যাই হোক, সজলের ব্যাপারটা, সজল এই জিনিসগুলো থেকে ভয় পেত। তো যাই হোক, এই ঘটনাতে তার ভয়টা আরো বেড়ে যায়। তো ঘটনাতে চলে যাচ্ছি। ওই দিন বেশ একটু দেরি করেই সজল বের হয়, বাট চিন্তা করে যে যাক, আমি তো রাতে এরকম যাই নাই ওই দিক দিয়ে, আজকে যাই, আজকে মানে কি বা হবে, চিন্তা করে সে সেই বিকেল গড়িয়ে যাওয়ার পরেও রওনা দেয়। তো যখন সে যাচ্ছে, মানে রওনা দিল, যাচ্ছে, যেতে যেতে তার কাছে বেশ ভালোই লাগছিল। বিকালটা গড়িয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, সে যখন নাকি সে খোলা প্রান্তর দিয়ে যাচ্ছে, সূর্যটা আস্তে আস্তে চলে যাচ্ছে। একটা সময় অন্ধকার হয়ে গেল, হেডলাইট জ্বালাতে হলো, এবং দুই পাশে কিন্তু প্রান্তর কিছু নেই। তো একটা জায়গায় এসে সজল এখানে দেখলো যে সেই শ্মশানটা দূর থেকে দেখা যাচ্ছে, এবং সে বুঝতে পারলো সেখানে আলো জ্বলছে, মানে কেউ ফায়ার লাইটেন আপ করেছে। ইট ইজ লাইক, মানে ইটস নট লাইক যে এখানে কোনো বা মানে শ্মশান বা কোনো দাহ হচ্ছে, সেরকম না। একটা আলোর লাইক ক্যাম্প ফায়ার করলে যেরকম আলো হয় সেরকম। তো সজল যেটা করলো, সে একটু কিউরিয়াসিটিও ফিল করলো যে এইখানে ক্যাম্প ফায়ার কে করবে এই জায়গায়, আমি জানি এখানে শ্মশানের একটা প্রান্ত। সে স্পিডটা কমিয়ে দেয়, কমিয়ে সে আসতে থাকে। তো যখন সে কাছাকাছি চলে আসে সেই এলাকাটার,
তার মোটরসাইকেল থেকে দূরত্বটা ছিল একটু নিচে নেমে গিয়ে, মানে মোটরসাইকেল থেকে নিচে নেমে যেতে হবে, সেখানে একটা জলাশয় ছিল, মানে একটা খাল বা নদীর অংশ ছিল, এবং তার পাশেই কিন্তু তার থেকে শ্মশানের একটা প্রান্ত শেষ হয়েছে, সে শেষ ঠিক না, মানে এইখান দিয়ে গিয়েছে কোল ঘেঁষে। তো সেই কোনায় দেখলো তিনি যে সজল দেখলো যে একটা ক্যাম্প ফায়ার জ্বালানো, এবং তার সেই ক্যাম্প ফায়ারকে ঘিরে প্রায় 3-4 জন মানুষ বসা, এবং তারা সবাই কাপালিক, এবং তারা কাপালিকরা বসে আছে সেখানে, এবং তারা তাদের সামনে লাইক খাবার রাখা, এরকম একটা ব্যাপার যে তারা কিছু একটা খাবে। এবং সে কিন্তু মোটরসাইকেল স্লো করে ফেলেছিল, তো সে যখন নাকি সিনটা দেখছে কাপালিকরা খাচ্ছে, কোন একটা কিউরিয়াসিটি তাকে ভর করে বসে। তো সে কি করে, বাইকটাকে আস্তে করে সাইড করে একদম পাশে নিয়ে আসে, এবং সে টার্ন অফ করে দেয়, তার ইঞ্জিন কিল সুইচ দিয়ে অফ করে দেয় সে। এবং তার বাইকের শব্দটা কিন্তু ওরা কিছুটা পেয়েছে, কিন্তু তারা যখন সে ইঞ্জিন অফ করে দিয়েছে তখনই তারা তাকায় ওইদিকে, এবং ওদের তাকানো দূর থেকে তাদের চেহারা দেখছিল সজল, এবং তাদের চেহারার মধ্যে এমন কিছু একটা ছিল যেটাকে তার বুকে কাঁপন ধরিয়ে দেয়। এবং সে তাকিয়ে দেখে যে তাদের হাতে যে জিনিসগুলো ধরা খাবার জন্য, সেগুলো কিছু না, কোনো মানুষের পোড়া অংশ, মানে লাইক মানুষের লিম্বস, মানুষের অংশ আর কি, মানে শরীরের অংশ, এবং তারা খাচ্ছে এখানে। তারা সজলের দিকে, সে ইঞ্জিন বন্ধ করার পর এক দৃষ্টিতে অন্ধকারে সেদিকে তাকিয়ে রয়, এবং সজল কিন্তু প্রচন্ড ভয় পেয়ে যায়। সে 1 সেকেন্ডের জন্য সে ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু সে ভুলে যায় তার সুইচ কি, স্টার্ট কোথায়, ইগনিশন কি। কয়েক সেকেন্ড সে থতমত খেয়ে কোনো মতে চিন্তা করে তারপর সে তার সুইচটা বা ইগনিশন সে চাপ দিয়ে স্টার্ট করে, এবং সাথে সাথে সে রওনা দেয়। তো সে যখন চলে যায়, সে 1 সেকেন্ডে তাকায় দেখে যে তারা নির্বিকার বসে আছে, শুধু তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। যাই হোক, সজলের অন্তরাত্মা উড়ে যায়। সে বারবার তার 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 ধর্মীয় রীতি অনুসারে সে মন্ত্র পড়ছে, চিন্তা করছে, যতটুকু সে জানতো আর কি, সেগুলো পড়ছে আর চিন্তা করছে যে আমি কিভাবে এখান থেকে বেরিয়ে যেতে পারি। খুব ভয় পাচ্ছে সে। তো এরকম চিন্তা করতে করতে সজল যাচ্ছে, এবং সজল যখন এগিয়ে গেছে, অনেক দূর চলে গেছে সে, তো যে যাচ্ছে তো যাচ্ছে, অন্ধকার রাস্তা। একটা জায়গায় সে দেখতে পেল যে রাস্তার মধ্যে, মনে হলো রাস্তার মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, দূর থেকে একটা মানুষের মতোই লাগছে। তো তার যখন সে আরেকটু স্পিড আপ করে সামনে গেল, তার হেডলাইটটা পড়লো, এবং হেডলাইটটা পড়ার পরে সজলের অন্তরাত্মা একবারেই উড়ে গেল। সে মানে ভয়ে থরথর করে কাঁপা শুরু করলো। সে ব্রেক হিট করলো, কাজ তার মাঝখানে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই জিনিসটা, একটা আলকাল্লার মতো পড়া, এবং দাঁড়িয়ে আছে। এবং সে যখন ব্রেক করেছে, কাছাকাছি চলে আসছে, সে স্টপ করলো, তখন ওইখান থেকে শুধু হা করে বলল, সে স্পষ্ট দেখলো যে একটা মানুষের মতো মূর্তি, যার সারা শরীর পোড়া, মানে কয়লার মতো হয়ে গেছে, কিন্তু চোখ মুখ আছে, সেখান থেকে হা করেছে, একটা ধোঁয়া বেরিয়েছে, এবং তাকে দেখে বলল, আমাকে খেয়ে ফেললো, তুই কিছু বললি না। এবং সজল কিন্তু পুরাই মানে সেন্সলেস হওয়ার মতো অবস্থা, এবং সে থরথর করে কাঁপছে, সে কিচ্ছু বলতে পারছে না। সে চোখ বন্ধ করে ফেললো কয়েক সেকেন্ড, এবং সে তার মতো মন্ত্র পড়ছে, চোখ বন্ধ করে থরথর করে কাঁপছে। পুরো রাস্তা মানে খালি, কোনো মানুষ নেই, কোনো যানবাহন নেই, পুরো রাস্তা ফাঁকা, শুধু তার হেডলাইটের আলো সেখানে। এবং কি জানি একটা ফিল হলো। 1 সেকেন্ড পরে সে যখন সজল তাকালো, দেখলো কেউ নেই রাস্তার মধ্যে, এবং সে প্রচন্ড স্পিডে আবার টান দিল, এবং সে যেতে যেতে মানে এক সময়, মানে সে কোন সেন্সে ছিল সেটা সে বলতে পারবে না, সে পৌঁছে যায় তার বন্ধুর এখানে, এবং তার বন্ধু সেখানে তার জন্য ছিল একটা জায়গায়, সেখানে সে দেখা করে, এবং মানে সে কাইন্ড অফ অ্যাবনর্মাল হয়ে তার বন্ধুর কাছে পৌঁছায়। তার বন্ধু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, সে তখন কিছুই বলতে পারে না। তো তার বন্ধু তাকে পরে বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে তাকে মানে ফ্রেশ হতে দেয়, এবং সারা রাত নাকি সে কাঁপছিল, তার টেম্পারেচার বেড়ে যায়, রাতে জ্বর আসে, বন্ধুকে বলে যে আমি এরকম এরকম দেখছি। যাই হোক, বন্ধু তাকে টেক কেয়ার করে, রাতে বলে যে ইটস ওকে, কোনো সমস্যা নেই। তো সজল রাতে স্বপ্ন দেখেছিল, ভয়ঙ্কর স্বপ্ন। সেই যে পোড়া ডেড বডিটা তাকে বারবার বলছে আমাকে খেয়ে ফেললো, কিছু করলি না। এবং সজলের এই স্বপ্ন অনেকদিন ধরে ছিল, এবং সে এরপর ভয়ে রাতে চলাফেরা করতে ভয় পেত। সে কোথাও রাতের বেলা বেরোতো না। রাতের বেলা সে মানে সে অফিস থেকে দিনের আলো থাকতে থাকতে বাসায় চলে আসতো, এবং বাসায় দরজা জানলা বন্ধ করে রাখতো, রাতে স্বপ্ন দেখতো। তো এই সমস্যায় সজল অনেকদিন কাটিয়েছে, এবং সজল পরবর্তীতে বলে যে সে কায়মন বাক্যে সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে নিজে, যে আমাকে এই সমস্যার থেকে বাঁচাও। এবং
এরকম প্রার্থনা প্রতিদিন করতে করতে নাকি তার এই ভয়টা আস্তে আস্তে কমে, বা এই স্বপ্ন দেখা কমে যায়। বাট যেটা হয় যে সে মানে ওই যে ভয় পেত আগে কিছুটা, বড় কোথাও দূরে কোথাও ট্রাভেল করতে গেলে সেই ভয়টা তার আরো মানে বেড়ে যায়। এখন সে আর ওরকম ট্রাভেল করতে পারে না। তো সজল লিখেছে যে এরকম কিছু জানি কেউ না দেখে। আমি চাই যে আপনারা কেউ এরকম কিছু এক্সপিরিয়েন্স না করেন। আমি নিশাত ফারজানা আবারও এলাম আপনাদের সামনে আমার জীবনের ঘটনা নিয়ে। তো আজকে আমি আমার জীবনের আমার ভার্সিটি লাইফের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সেই ঘটনাটির সময়কাল হচ্ছে 1999 সাল। 1999 সালের সেপ্টেম্বরে আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই আমাদের ইউনিভার্সিটির বাসে। তো পিকনিক স্পটটি ছিল ঢাকা থেকে দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জায়গায়। আমি নামটি বলতে চাচ্ছি না ওই জায়গাটি মানে অ্যাকুরেটলি, কারণ বললে সবাই চিনে ফেলবে। আমি শুধু জাস্ট বললাম যে রূপগঞ্জে। তো রূপগঞ্জে আমাদের গাড়ি যেতে যেতে অনেক প্রায় বিকেল হয়ে গেল। আমরা রওনা দিয়েছি 11টা-12টার দিকে, কিন্তু যেতে যেতে 3টা-3:30 বেজে গেল এবং সাথে আকাশ খুব মানে একদম ঘন কালো মেঘে ছেয়ে গেল। বৃষ্টি হবে হবে এরকম একটা ভাব। সেপ্টেম্বর মাসে আসলে তেমন বৃষ্টি হয় না, কিন্তু হঠাৎ করেই সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ভাব হলো। 1999 সালে সেটা। তো আমরা ভাবছি যে হয়তো বৃষ্টি হবে বা হবে না, যাই হোক আমরা সবাই বাসের থেকে, আমরা প্রায় 35-40 জন বাসের থেকে নামলাম। নেমে আমাদের বাসটা পার্ক করা হলো একটা মাঠের মধ্যে। যেহেতু ওটা গ্রাম সাইড, হ্যাঁ, আমরা গেলাম এবং আমরা সবাই ঘুরলাম সেই জায়গাটা। ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখলাম, দিঘি দেখলাম, নৌকায় উঠলাম, মজা টজা করলাম, খেলাম এবং তারপরে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল, প্রায় 6টা বেজে গেল এবং সাথে সাথে শুরু হলো খুব ঝিরঝিরে বৃষ্টি। এবং বৃষ্টি কোনো বাতাস নেই, জাস্ট বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বাড়তে লাগলো, সেই সাথে অন্ধকারও বাড়তে লাগলো। এবং মজার ব্যাপার হচ্ছে বৃষ্টি আসার সাথে সাথে ওই এলাকার কারেন্ট চলে গেল। এবং আমরা যেখানে গিয়েছি সেটা যেহেতু একটু গ্রাম সাইড এবং ওটাকে একটা পিকনিক স্পট বানানো হয়েছে, তাই আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি ছিল না, শুধু খোলা মাঠ এবং ওই জায়গাটা মানে ওখানকার কিছু স্টাফ। তো আমরা পিকনিক স্পট থেকে যখন আমাদের গাড়ির কাছে এলাম ফিরে আসার জন্য, গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়েছে কিন্তু গাড়ি চলছে না। তো চলছে না, কি সমস্যা? পরে দেখলো যে আসলে গাড়ির চাকা ওই মাঠের মধ্যে, যেহেতু গাড়ি পার্ক করা ছিল, বৃষ্টি পড়ে পড়ে মাঠটা যেহেতু মাটির, সেটা একদম কাদা হয়ে গেছে, ভিজে নরম হয়ে গেছে এবং গাড়ির চাকা ওখানে দেবে গেছে। অনেক ভারী গাড়ি, অনেক বড় গাড়ি, ইউনিভার্সিটির নিজস্ব গাড়ি। তো চাকা দেবে যাওয়াতে তখন সবাই মিলে আমরা গাড়ির পেছন থেকে ধাক্কা দিতে শুরু করলাম, নানাভাবে উঠাতে চেষ্টা করলাম, হ্যাঁ, কিন্তু কিছুতেই নড়ানো যাচ্ছে না। আর তখন মোবাইল তো ছিল না, আপনারা বুঝতেই পারছেন, মানে যোগাযোগের কোনো ব্যবস্থাও ছিল না। এদিকে বাসায় আমার মা, আমার আত্মীয় স্বজনরা খুব টেনশন করছে, কারণ আমি কখনোই মানে বিকেল করি নাই আমার ইউনিভার্সিটিতে। যাই হোক, তো আর আমার সাথে আমার একটা জুনিয়র বোন ছিল, ও খুব মানে আরো বেশি কান্নাকাটি করছে, কারণ একমাত্র মেয়ে, ওর বাবা আমার উপর ছেড়ে দিয়েছে ওকে যে ঠিক আছে তুমি ওকে নিয়ে যাও সাথে করে এবং তুমি নিয়ে এসো। মানে আমরা প্রতিবেশী ছিলাম যদিও, কিন্তু আমাকে তারা খুব আদর করতেন। তো যাই হোক, আমরা বসে আছি, আমারও কান্না পাচ্ছে, কিন্তু আমি যেহেতু সিনিয়র মানুষ ওখানে কাঁদতে পারছি না, আর ও বসে কাঁদছে। তো আমরা অন্ধকারের মধ্যেই একটা পোড়ো বাড়ি বলতে বাড়িটা পরিত্যক্ত, হ্যাঁ, একটা খড়ের বেড়া দেওয়া একটা বাড়ি, উপরে একটু হালকা টিন আছে কিন্তু ফুটা টিনটা, মানে অনেকদিন ধরে বাড়িতে কেউ থাকে না। ওই জায়গার ওই বাড়ির উঠানে আমরা বসে আছি টিনের নিচে বৃষ্টি থেকে বাঁচার জন্য। এদিকে অন্ধকার প্রচন্ড। আমরা মানে ভয় পাবো না, আমরা আসলে মানে কোনো অ্যাবনর্মাল কিছু ভয় পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি যে আমরা বাসায় যাব কি করে, আদৌ কি ফিরতে পারবো, এরকম একটা চিন্তা আমাদের মধ্যে। কিন্তু আমি তখন লক্ষ্য করলাম সেই বৃষ্টির মধ্যেই খুব যখন একটু বিদ্যুৎ চমকাচ্ছে,
মনে হচ্ছে যে আমরা তো আছি 35-40 জন, কিন্তু না, মনে হচ্ছে যে আরো বেশি আছে। সেখানে হয়তো বা মানে 100 জনের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি ছায়ার মতো, কারণ অন্ধকারে তো সবাইকে ছায়া ছায়া মনে হচ্ছে। কাছে আসলে হয়তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা আমাদের ফ্রেন্ড বা এটা আমার অমুক, বোঝা যাচ্ছে যে মানুষ হাঁটলে বোঝা যায়, ওরকম দেখা যাচ্ছে অনেক মানুষ। তা আমরা ভাবছি যে ঠিক আছে, আমাদের বাসের সবাই মনে হয় বৃষ্টি এনজয় করছে বা হাঁটছে, মানে কারো কোনো তেমন টেনশন নেই, কিন্তু আমি আর আমার ওই ছোট জুনিয়র বোনটার মধ্যে খুব টেনশন কাজ করছিল। এটা হচ্ছে আমার একদম দেখা যে আমি কিন্তু, আমরা গিয়েছি 35-40 জন, কিন্তু আমি ওখানে দেখতে পাচ্ছি যে আরো অনেক অ্যাবাউট 100 লোকের ছায়া আমি ওখানে দেখতে পাচ্ছি। তো আমি কিছু বলছি না, আমার ছোট জুনিয়র বোনটা আমাকে ধরে খুব কাঁদছে আর ভয় পাচ্ছে, হ্যাঁ, যে আপু হ্যাঁ বাসায় যাবো কি করে, আব্বা অনেক বকবে। আমিও চিন্তা করছি। তখন আমাদের যে বাসের যে সভাপতি ছিলেন, হ্যাঁ, সে আমার ফ্রেন্ড, তো সে এসে আমাকে বলে, আমার ডাক নামে ধরে ডেকে বললো যে সোমা তোমরা চলে যাও, আমি একটা রিক্সা ডেকেছি, এখন আমি তো জানি যে তুমি বাসায় না গেলে তোমার মা অনেক মানে হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, তুমি ওকে নিয়ে চলে যাও। মানে আমার ছোট বোনটাকে দিকে তাকিয়ে বলেছে ওকে নিয়ে চলে যাও, আর কাউকে এখানে বলো না, কারণ তাহলে সবাই ধরবে যে আমরাও যাব ফেরত। আর গাড়িটা যেহেতু এখানে রয়েছে, ইউনিভার্সিটির গাড়ি, এটার একটা দায়িত্ব আছে আমাদের, এটাকে পাহারা দিতে হবে। তো আমরা মেয়ে মানে মোট 4-5 জন মেয়ে ছিলাম, আমরা 2 জন, আর বাকি যে 3 জন ছিল ওদের আবার ওই কাছাকাছি একটু দূরে 2-3 কিলোমিটার দূরে ওদের আত্মীয় বাসা ছিল, যার জন্য ওরা ওখানে থাকবে বলে ভেবেছে। কিন্তু আমার বাসা অনেক দূরে ছিল ওখান থেকে, মানে আমার বাসা ছিল ওখান থেকে আরো ধরেন প্রায় 15 কিলোমিটার দূরে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ওকে নিয়ে রওনা হলাম। তো তখন ও কান্না থেমেছে, রিক্সা কোন দিকে আমাদেরকে দেখিয়ে দিয়েছে ও। আমরা অন্ধকারে আন্দাজে হাঁটতে শুরু করলাম, সবাই হাঁটছে, হ্যাঁ, যার যার মতো, আমরাও হাঁটছি ঝিরঝির বৃষ্টির মধ্যে, কোনো বাতাস নেই, হালকা শীত লাগছে, আমরা হাঁটছি। আর হঠাৎ করে মনে হচ্ছে যে আমার ওড়না ধরে কেউ টান দিচ্ছে। ব্যাপারটা আমার একটুখানি খটকা লাগলো। আসলে তখন ভূতের ভয় বা জিনের ভয় ধরনের কোনো ভয় আমাদের মধ্যে কাজ করতো না, বিশেষ করে আমার মধ্যে। আমি খুব ডানপিটে স্বভাবের ছিলাম, সেটা পরে আরেকবার আরেক ঘটনাতে বলবো। তো আমার ওড়না ধরে কেউ টান দিয়েছে, দেন আমি মানে পেছন ফিরে তাকিয়েছি, তাকে মানে অন্ধকারে তো বুঝতেছি না যে কে, পেছন ফিরে দেখি কেউ নাই। কে ধরলো ওড়নাটা, কে ধরলি রে, আমি এরকম করে বলছি। দেখি আমার পায়ের কাছে বসে আছে আমাদের ইউনিভার্সিটি আরেক ছোট ভাই, সে জার্নালিজমে পড়ে, সে এখন অনেক বড় সাংবাদিক একটা পত্রিকার। আমি জানি সে শুনলে সে হাসছে মনে মনে। সে আমাকে আমার ওড়না ধরে মানে নিচু হয়ে বসে বলছে, সোমা আপু আমাকে নিয়ে যান। হ্যাঁ, আমারও এখানে ভাল লাগছে না, ভয় করছে, মানে খুব ভীতু টাইপের ছিল। যাই হোক, আমি বললাম যে ঠিক আছে চল। তো আমি ওদের 2জনকে নিয়ে আমরা রিক্সায় উঠলাম, আমি ওপরে বসলাম আর ওরা 2জন সিটে বসছে রিক্সা। তো রিক্সাটা চলছে এবং রিক্সার যে হ্যারিকেনের আলো সেটাতে আর কি চলছে। এখন ওরা যেহেতু গ্রাম সাইড এবং যে রাস্তা দিয়ে চলছে তার 2 পাশে হচ্ছে বাঁশঝাড়, বৃষ্টি হচ্ছে, কোনো বাতাস নেই। আমি বারবার এই কথাটি কেন বলছি আপনারা একটু দর্শকরা খেয়াল করবেন, বৃষ্টি হচ্ছে কিন্তু কোনো বাতাস নেই, কোনো ঝড় নেই। আমরা যাচ্ছি এবং আমি খুব মজা করে গান গাচ্ছি যে আমার খুব মজা লাগছে, হ্যাঁ, যে এত সুন্দর একটা পরিবেশ, যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ খেয়াল করলাম আমাদের সামনে মানে প্রায় 10-12 ফিট পরে কতগুলো বাঁশ 2 পাশ থেকেই একদম রাস্তার মাঝখানে শুয়ে পড়লো। সাথে সাথে রিক্সাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন আফারা পড়েন, আমার বলতেছে আর কি এই কথাটা। সে বলতেছে আপনারা দোয়া করেন। আমি বলছি কেন দোয়া করবো, কি সমস্যা, হ্যাঁ বাঁশ পড়ছে, এটা কি সমস্যা, বাতাসে তো পড়তেই পারে। তো মানে আমার সাথে ছোট ভাইটা যেটা ছিল সে বলতেছে, সোমা আপা আপনি প্লিজ দোয়া পড়েন। ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ এমন জোরে জোরে বলতেছে, মানে আমার ছোট জুনিয়র বোনটাও এরকম কাঁদতেছে আর বলতেছে। আমি কিন্তু ভয় পাচ্ছি না, কারণ আমার কাছে তো ওইসবের কোনো মানে চিন্তাও ছিল না। হ্যাঁ, আমি বলতেছি আরে এটা তো সুন্দর দৃশ্য একটা, বাঁশ কি সুন্দর শুয়ে পড়েছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, আবার রিক্সা আগাতে গেলে শুয়ে পড়ছে। তো তখন রিক্সাওয়ালা আমাকে একটু ধমকে সুরে বলছে, আফা আপনি বেশি কথা কর, হ্যাঁ আপনি একটু চুপ করে আপনি দোয়া করেন, হ্যাঁ, আর না পারলে চুপ করেন। আমি তখন মানে আসলে একটু চুপ হয়ে গেলাম, চুপ হয়ে গিয়ে তো আগাতে রাখলাম।
রিক্সাওয়ালা ওরা আর আমার ছোট 2 জুনিয়র ভাই বোন ওরা খুব জোরে জোরে দোয়া পড়ছে। তো ওদের দেখে আমি তখন একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, বলতে বলতে দেখলাম যে না, বাঁশগুলো সরে গেল, কিন্তু কিছু ছোট ছোট আলো মনে হচ্ছে আমাদের সাথেই যাচ্ছে, মানে বাঁশঝাড়ের ভেতর দিয়ে আলোগুলো যাচ্ছে। হ্যাঁ, এটা দেখে রিক্সাওয়ালা আমাদেরকে বারবার বলছে যে আপনারা একটু জোরে জোরে পড়েন না, দোয়া পড়েন না। সেও পড়তেছে, আমরাও পড়ছি। আমি জাস্ট আসলে সত্যি কথা বলতে তখন মন দিয়ে যে ওটা পড়ছি না সেটা না, আমার কাছে মজা লাগছিল। আলোগুলো আমার কাছে মনে হচ্ছিল জোনাকির আলো বা কিছু, কিন্তু সেটা অনেক বড় ছিল। জোনাকির আলো তো ছোট ছোট হয়। আমার মাথার মধ্যে এটা একদমই কাজ করে নাই যেটা কিসের আলো। তারপরে যাই হোক, আল্লাহর রহমতে আমরা মেইন রোডে এসে পৌঁছালাম বাসঝাড় ছেড়ে। তারপর মেইন রোডে নামার পরে রিক্সা থেকে রিক্সাওয়ালাকে ভাড়া আগেই দেওয়া ছিল, আমার ফ্রেন্ড দিয়ে দিয়েছিল, আমরা বাসে উঠবো আর কি। তখন ওরা উঠে যাচ্ছে, আমি রিক্সাওয়ালাকে বলছি যে ভাই আপনি কেন এমন করলেন? হ্যাঁ, আপা আপনারা কি জীবনে জিন ভূত দেখেন নাই? তা আমরা আমি সত্যি একটুখানি অবাক হয়েছি। আমি বলছি যে কি বলেন, জিন ভূত দেখবো কি, বাসের সাথে জিন ভূতের সম্পর্ক? তখন উনি বললো যে আসলে আপনারা যে জায়গাটা গিয়েছেন ওটা তো মাত্র ওই জঙ্গল কেটে ওটাকে একটা রিসোর্ট বানানো হয়েছে বা পিকনিকের জন্য একটা স্পট করা হয়েছে। রিক্সাওয়ালা ভাষায় বলছে, আমি বলছি সেটাই। বলছে এখন তো এটা কাইটটা বা গাছ গোছ কাইটটা ওগুলা বানাইছে, তো এখন কিন্তু আর ওইখানে ওই জিনেরা থাকতো, তো হেরা এখন ওই বাঁশ ধারে যাইয়া বসছে। হ্যাঁ, আপনি যে দেখছেন বাঁশ পড়ছে, কেন পড়ছে? আমি বললাম কেন পড়ছে, হয়তো বাতাসে পড়ছে। হ্যাঁ, বাতাস ছিল, একটু খেয়াল করে দেখে। রিক্সাওয়ালা যখন এটা বলছে আমার তখন মনে হচ্ছে যে আসলে তো তাই, বাতাস তো ছিল না। হ্যাঁ, তাহলে বাঁশগুলো কেন পড়লো? এইটা যখন মনে পড়ছে তখনই আমার আসলে গায়ে কাটা দিয়ে উঠছে। এবং সে রিক্সাওয়ালা বলতেছে যে যেহেতু আলোগুলো আপনাদের পিছনে পিছনে গেছে, আল্লাহ মাফ করুক, আপনারা দোয়া করতে করতে যান। দেন আমার ছোট বোন আর ভাইটা আমাকে টানতে টানতে বলতেছে, আপা আপনি বেশি করেন তো, এখন দেখেন অবস্থা, এখন আল্লাহর নাম নিতে নিতে চলেন। যাই হোক, আমি আল্লাহর নাম নিতে নিতে আসলে তখন আমি সিরিয়াসলি ভয় পেয়েছি এবং আল্লাহর নাম নিতে নিতে বাসায় এসেছি। বাসায় এসে গোসল টোসল করেছি সে রাতে, এবং আমার মাকে আমি ঘটনাটা বলি নাই, কারণ আমি জানি সে বললে ভয় পাবে। অনেকদিন পরে সেই ঘটনাটা আমি বলেছি। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে হয়তো আল্লাহর রহমতে। এবং এই ঘটনার সাথে যে সম্পৃক্ত যে 2 জন চরিত্র, সেই 2 জনও আমার সাথে আছে, তারাও শুনতে পাচ্ছে এবং তারাও আমাকে খুব ইন্সপায়ার্ড করেছে এই ঘটনাটা বলার জন্য। ঘটনার সময়কাল 2012 সাল। রবি ভাই বিয়ে করেছেন সবেমাত্র 1 বছরের কাছাকাছি। প্রায় 3.5 বছরের সম্পর্কের পর রুমা ভাবির সাথে ওনার বিয়ে হয়। রবি ভাইয়ের বাবা মা তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতেই থাকতেন, তবে সরকারি চাকরির সুবাদে তিনি থাকতেন চট্টগ্রাম এলাকার কোন একটা জায়গায়। তিনি সে এলাকায় উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা ছিলেন। সবেমাত্র ওনার পোস্টিং হয় চট্টগ্রামের সেই এলাকাতে। খুব সুন্দর একটা দোতলা সরকারি বাংলো পান তিনি। বাসাটা ছিল এমন যে মেইন গেটে ঢুকবার পর চারপাশে এবং পিছনে বাগান আর মাঝে সেই বাড়িটা। আর বাসায় যে কাজের লোক আর দারোয়ান থাকতো তারা মূলত এখানেই অনেকদিন ধরে কাজ করে থাকছে। সরকারি বাসা, কর্মকর্তারাই শুধু বদলি হয়, আর বাকি যারা কর্মচারী আছেন তারা সচরাচর এরকম বদলি হন না। যাই হোক, রবি ভাই বিয়ের পর এই প্রথম এমন ব্যক্তিগত বাড়িতে তিনি উঠছেন। তাই ওনার শ্বশুর যেহেতু বিদেশে থাকতেন, তাই শাশুড়িও তার সাথে সেই বাসায় থাকা শুরু করেন। তো বাড়িতে উঠবার সপ্তাহখানিক পরের ঘটনা। কোনো একদিন ছুটির দিনে সন্ধ্যার দিকে বাসায় তিনি টিভি দেখছিলেন। হঠাৎ রান্নাঘর থেকে বুয়ার চিৎকার শুনতেই ওনার স্ত্রী সহ তিনি ছুটে যান রান্নাঘরে। গিয়ে দেখেন যে পুরা রান্নাঘরে ধোয়া। তিনি ভাবেন যে আগুন লাগলো কিনা, তাই পাশের বাথরুম থেকে বালতি করে পানি নিয়ে আসেন এবং রান্নাঘরে মারতে থাকেন অনবরত, কিন্তু তাতেও ধোয়া নিভে না। কোন রকম বুয়াকে সেখান থেকে বের করা হয়। সাথে সাথে রবি ভাইয়ের শাশুড়ি এসে রান্নাঘরে ঢুকে চুলার দিকে যাওয়ার পর ধোয়া কমতে শুরু করে।
তো তিনি বলেন যে বুয়া চুলা জ্বালায় রাখবার কারণে কাগজ পড়ে গিয়েছিল, তাই এমন আগুন লেগেছে, সেখান থেকেই ধোয়া। তবে বুয়া যেই কথা বলে তা শুনে রবি ভাই এবং তার স্ত্রী বেশ ভয় পেয়ে যান। বুয়া বলেন তিনি রান্নাঘরে মোটেও চুলা ধরাননি, তিনি সবজি কাটছিলেন। এমন সময় পিছন থেকে প্রথমে একবার পাতিল পড়বার আওয়াজ আসে, ভাবে এমনি হয়তো পাতিল পড়ে গিয়েছে। কিন্তু কার্নিশ থেকে দ্বিতীয়বার পাতিল পড়বার পর তিনি তাকিয়ে দেখেন কালো কাপড় পরা কেউ একজন কার্নিশে বসে দোল খাচ্ছে, যার চেহারা ছিল কাপড় দিয়ে ঢাকা। বুয়া এটা দেখে চিৎকার দিতেই চারপাশে ধোঁয়াটা আস্তে আস্তে বাড়তে থাকে, সেই সাথে রান্নাঘরের বাতিটা নিভে যায়, মানে বন্ধ হয়ে যায়। এরপর বুয়া অনেক ভয় পেয়ে যান। পরে ওনাকে রবি ভাইয়ের শাশুড়ি তার ঘরে নিয়ে ফ্লোরে শোয়ার ব্যবস্থা করে দেন এবং বুয়াকে সান্ত্বনা দেন যে দেখো, এটা ভয় পাওয়ার কিছু নেই, হয়তো চোখের ভুল, তুমি দেখছো। তো ঘুমাতে যাওয়ার সময় বুয়া খুব রেগে গিয়ে বলতেছেন যে খালাম্মা, 20 বছর ধরে কাজ করি বাসায়, জীবনে তেমন ঘটনা দেখলাম না, আমিও জানি এগুলা কেমনে তারায়, সকালটা হইতে দেন, বাকিটা কালকেই বুঝামো। সকাল হতেই বুয়া পিঠের ব্যথায় উঠতে পারছিলেন না। তিনি রবি ভাইয়ের স্ত্রী গিয়ে দেখেন বুয়ার পিঠে অনেক আঘাতের চিহ্ন, লাল লাল দাগ পড়ে আছে, চাবুক দিয়ে মানুষকে মারা যেরকম দাগ হয় সেরকম দাগ। বুয়া অল্প সময়ের মাঝে এতটা অসুস্থ হয়ে যায় যে ওনাকে বাড়ি থেকে লোক আনা হয়, ওনার বাড়ি থেকে, এবং তারা এসে তাকে নিয়ে যায়। এরপর থেকে তিনি অসুস্থতাজনিত কারণে কাজে আসতে পারেন না। রবি ভাই এই ঘটনা শুনে ওনার অফিসে দু একজনকে জানায়, যারা স্থানীয় ছিল সেখানে। তারা বলে যে এই বাসায় গত 15-20 বছর ধরে অনেকেই ছিল, তবে কারো সাথে এমন কোনো ঘটনা কেউ শুনতে পায়নি। যাই হোক, পরের সপ্তাহে বৃহস্পতিবার হবে তখন। রবি ভাইয়ের শাশুড়ি বলেন যে আগামীকাল যেহেতু শুক্রবার, তো আজকে যেন অফিস থেকে আসার সময় গরুর মাংস নিয়ে আসে, কাল কয়েকজন মিসকিনকে তিনি খাওয়াবেন। রবি ভাই তাই করেন, তিনি 2-3 কেজির কত গরুর মাংস কিনে নেন বাজার থেকে। তো পরের দিন সকালে যেহেতু রান্না করতে হবে, তাই ডাইনিং রুমে যে ফ্রিজে আছে সেই ফ্রিজে পলিথিন পেঁচিয়ে সেই মাংস রাখা হয়। সকাল হবার পর রান্না করার উদ্দেশ্যে রবি ভাইয়ের স্ত্রী ফ্রিজ খুলে দেখেন যে সেখানে যেখানে মাংস রাখা ছিল সেখানে মাংসটা নাই, কোনো ব্যাগই সেখানে নাই। তিনি তার মাকে জিজ্ঞেস করেন এবং রবি ভাইকে জিজ্ঞেস করেন যেটা গেল কোথায়। যখন কোথাও খুঁজে পাচ্ছে না, তখন তিনি রান্নাঘরে গিয়ে দেখেন যে খালি পলিথিনটা পড়ে আছে, আর কিছুই সেখানে আশেপাশে নাই। বাসায় থাকেন ওনারা 3 জন, তাহলে এই কাজ করলো কে? বেশ চিন্তায় পড়ে যান তিনি। বাড়ির দারোয়ানকে জানানো হলে তিনি বলেন এখানে রাতে চোর আসবার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ আশেপাশে ভালোই সিকিউরিটি ব্যবস্থা আছে সেখানে। রবি ভাই কি করবেন তার মাথায় ঢুকছিল না। তো এইভাবেই চলতে থাকে আরো কয়েকদিন। টুকটাক ইনসিডেন্ট সেখানে ঘটে, তো ওনাদের মনে একটু আতঙ্ক জাগে যে আসলে এই বাসার সমস্যাটা কি। তো আরেক রাতের ঘটনা, রবি ভাই নিচতলাতে, ভেতরে ডুপ্লেক্স বাসা ছিল, নিচতলাতে তিনি তার রুমে বসে ল্যাপটপে রাতে আনুমানিক 1:30টার দিকে কাজ করছিলেন। ওনার স্ত্রী, তিনি ছিল দোতলাতে ঘুমন্ত অবস্থায়। তো রবি ভাই কাজ করতে করতে কখন যে 1:30টা বেজে গেছে সেই খেয়াল ওনার নাই। তখন ওনার স্ত্রী তাকে ডাক দেয়। তিনি ভাবেন ঘুমানোর জন্য হয়তোবা তার স্ত্রী তাকে ডাকছে। প্রথমবার ডাকে সাড়া না দিলেও দ্বিতীয়বার যখন ডাক দেয় তখন তার স্ত্রী কণ্ঠটা বেশ কর্কশ ভাবে আসে। এবার তিনি নিজের কাজ থেকে মনোযোগটা হারিয়ে ভাবেন, আচ্ছা আমার স্ত্রী তো দোতলায় ঘুমাচ্ছিল, তাহলে ডাক দিল কে? ও কি ঘুম থেকে উঠে নিচে আসলো নাকি? তো তখন তিনি খেয়াল করেন যে সোফার পাশে জানলা দিয়ে যে ওনার স্ত্রী বাহিরে বাগানটার ওখানে দাঁড়িয়ে আছেন। রবি ভাই বেশ ক্ষেপে যান, এত রাতে বাহিরে যাওয়ার মানে কি? তিনি রুম থেকে এসে বাহিরে গেলে ওনার স্ত্রীকে, মানে ওনার স্ত্রী তখন তাকে আবার নাম ধরে ডাক দেয় এবং তার কাছে যেতে বলে। তিনি তার স্ত্রীকে বেশ
জোরে ধমক দিয়ে বলেন যে এত রাতে কি ফাজলামি করো আমার সাথে। এমন জোরে ধমক দেয় যে গেট থেকে দারোয়ান এসে পড়েন। কারণ আসবার সাথে সাথে রবি ভাই দেখেন তার স্ত্রী আর সামনে নেই, এমনকি আশেপাশে কোথাও নেই। তার মনে যে ভয় কাজ করছিল সেটা দারোয়ান বুঝে গিয়েছে। দারোয়ান তাকে বসে বলে যে স্যার দেখেন, আমি তো এখানে ছিলাম, আমি তো আশেপাশে কিছুক্ষণ পর পর সব খেয়াল করি, কিন্তু ভাবিকে তো এখানে আসতে দেখি নাই। আপনি মনে হয় স্যার ভুল দেখছেন মনে হয়। তখন রবি ভাই তিনি তাড়াতাড়ি করে দোতলায় রুমে গিয়ে দেখেন ওনার স্ত্রী ঘুমাচ্ছে, এবং ভয়ানক বিষয় হলো নিচে ওনার স্ত্রীকে দেখেছিলেন শাড়ি পরা অবস্থায়, আর এখন রুমে তার সামনে সেলর কামিজ পরা অবস্থায় তার স্ত্রী ঘুমিয়ে আছেন। যেহেতু নিজের চোখে আজকে এমন ঘটনা ঘটেছে, তাই পরের দিন বাসায় স্ত্রী আর শাশুড়িকে সব জানায় বলে দেন যে তিনি অফিসে জানিয়ে দিবেন যে আপাতত এই বাসায় তার আর থাকা হচ্ছে না, তিনি থাকতে চাচ্ছিলেন না। কারণ এখানে বড় ধরনের সমস্যা আছে। কেউ হয়তো আশেপাশে যারা কর্মচারী যারা আছে তারা তো ভয়ে বলতে চাচ্ছে না। তবে ওনার শাশুড়ি শুরুতে বাসা বদলের ব্যাপারে দ্বিমত পোষণ করলেও অনেক জোরাজুরি পরে তিনি রাজি হয়ে যান। পরবর্তীতে রবি ভাই বাসা নেন কয়েক গলি পরে। তো বাসা ছাড়বার দিনেও ঘটে অদ্ভুত সব ঘটনা। বাসায় যখন মালপত্র সরানো হচ্ছিল তখন আর কেউ না শুনলেও তিনি শুরু থেকে শেষ অবধি একটু পর পর বেশ জোরে প্রাপ্তবয়স্ক লোকের কান্না আওয়াজ পাচ্ছিলেন। তিনি খোঁজ করছিলেন প্রতিটা রুমে গিয়ে যে আসলে কান্না করছে কে। আর তার তখন একটু সাহস ছিল এই কারণে যে বাসায় তো যারা মালপত্রের কাজ করছে এখানে ওনার চেনা জানা অনেকে ছিল। যাই হোক, তো এই কান্নার আওয়াজটা যখন তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন বেশ কয়েকবার তো অসংখ্যবার তিনি শুনেছেন, তখন তার মনে হচ্ছিল যে তিনি নিজে কান্না করলে যেমন আওয়াজ হয় তেমন একটা আওয়াজ আসছে। এরপর তিনি বাকিদেরকে কয়েকবার জিজ্ঞেস করলে তারা কিছু শুনতে পায় না বলে জানিয়ে দেয়। সবার শেষে যখন রুম থেকে শেষবারের মতো সে বাড়িতে রবি ভাই বের হতে যাবেন, তখন কাগজ পোড়া দিলে যেমন গন্ধ লাগে তেমন তীব্র একটা ঘ্রাণ ওনার নাকে আসে, এবং এই ঘ্রাণটাই তিনি পেয়েছিলেন যেদিন ওই যে বুয়া চিৎকার দিল সেদিন সেই মুহূর্তে। যাই হোক, তিনি সে বাসা থেকে একবার মতো বেরিয়ে যান, চলে আসেন নতুন বাসায়। রবি ভাই এক কথা যেন হাফ ছেড়ে বাঁচলেন। এখানে আর ভয় নাই, আর কোনো আতঙ্ক নাই। তিনি চাইলে কিন্তু আগের বাসায় হুজুর এনে সমস্যাটার মূল কারণ উদ্ঘাটন করতে পারতেন। তবে এলাকায় অনেকে ওনাকে সরকারি কর্মকর্তা হিসেবে চিনে এবং ভালো তার নাম ডাক হয়েছিল কয়েকদিনে, তাই তিনি সেভাবে আসলে আগান না। আর যেহেতু সবাই বলছিল এখানে কোনো সমস্যা নাই, তিনি যদি এই কাজগুলো করতেন দেখা যেত মানুষ ওনাকে উল্টাপাল্টা অনেক কিছু বলতে পারত। তো নতুন বাসায় ভালো চলছিল তার দিনকাল, কোনো সমস্যা নাই। প্রায় 1 মাস পরের ঘটনা, রবি ভাইয়ের খালা শাশুড়ির বাসায় কোনো এক অনুষ্ঠানে ওনার স্ত্রী এবং শাশুড়ি থাকবার উদ্দেশ্যে যান, মানে তারা রাতে সেখানে থাকবেন। তো রবি ভাইকে সেই রাতে তখন তার বাসায় একাই থাকতে হবে। ঘুমানোর আগে ওনার একটা অভ্যাস আছে, তিনি যখন বাসায় কখন একা থাকতেন জানলা সব লাগিয়ে দিতেন ঠিকই, কিন্তু দরজাগুলো প্রতিটা রুমের দরজা তিনি খোলা রাখতেন, এবং সেই রাতেও তিনি সেই কাজটাই করেন। সব জানালা লাগিয়ে মেন গেটটা তো লাগানো থাকবেই, বাকি দরজাগুলা তিনি খোলা রেখে তার নিজের রুমে তখন শুতে চান। তো নিজ রুমে বসে তিনি মুভি দেখছিলেন, হঠাৎ করে ধাপ করে আওয়াজ আসতেই তিনি উঠে পড়েন। ভাবেন যে বিল্ডিং এর আশেপাশে কিছু পড়লো নাকি, মানে বস্তা পড়লে যেরকম ধাপ করা আছে সেরকম একটা আওয়াজটা 2-3 বার হয়। তিনি তখন একটু উঠে গিয়ে আরেকবার যখন আওয়াজটা পান তখন বুঝে যান যে না, এটা বাসার মধ্যে কোথাও হচ্ছে। এরপর তিনি উঠে গিয়ে দেখেন আসলে কি হয়েছে। সবকিছু স্বাভাবিক ছিল, তবে ওনার শাশুড়ি যেই রুমে থাকতেন সে বাসায়, সেই রুমের দরজাটা গিয়ে দেখেন যে লাগানো। এমন তো হবার কথা না, ফ্যান বা জানালা কিছুই তো খোলা নাই। দরজা তো খোলা রেখে তিনি ওনার রুমে গিয়েছিলেন মুভি দেখতে, তাহলে দরজাটাতে লাগালো কে?
রবি ভাই শাশুড়ির রুমের দরজা খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে দরজাটা লক করা। এতে তিনি আরো ভয় পেয়ে যান। তিনি অনেকবার ধাক্কা দেন, সব রুমের লাইট জ্বালিয়ে দেন, কিন্তু কোনোভাবেই দরজাটা খোলা যাচ্ছিল না। এরপর নিজ রুমে এসে খোঁজাখুঁজির পর সেই রুমের লকের চাবিটা বের করেন। প্রায় 4-5 মিনিট পর তিনি আবার শাশুড়ির রুমে যেতেই দেখেন আগের মতো দরজাটা খোলা। তিনি লাইট জ্বালায় সব রুম চেক করে দেখেন যে বাসায় কেউ নাই, পুরা বাসা খালি। তার মানে কি সমস্যাটা আবার শুরু হয়ে গেল? তিনি বুঝে গিয়েছেন আগের বাড়িতে তাহলে কোনো ইস্যুই ছিল না। ব্যাপারটা এখন রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে কোন রকম ভয় ভয় থেকে তিনি পার করেন। রাতে বেশ কয়েকবার ওনার স্ত্রীকে ফোন দিয়েছিলেন, কিন্তু হয়তো কোনো কারণে ফোন সাইলেন্ট ছিল। তিনি আর তার স্ত্রীকে সেই বিষয়ে রাতে শেয়ার করতে পারেন না। পরের দিন সকালে ওনার স্ত্রীকে কল দেওয়ার পর তারা দ্রুত সেখানে এসে পড়েন। রাতে সব কথা বলেন যে কি হয়েছিল। রবি ভাই এবার সিদ্ধান্ত নেন হুজুর এনে সমাধান করবেন তিনি, কিন্তু ওনার শাশুড়ি বলেন আরো কিছুদিন দেখবার জন্য। তো তিনি সেই অনুযায়ী হুজুর আনেন না। সপ্তাহখানিক কোনো সমস্যা হয় না। পরবর্তী ঘটনা ঘটে কোনো একদিন ভোর রাতে। রবি ভাই সাধারণত মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন এবং ফজরের নামাজটা তিনি তখন অ্যালার্ম বাজলে তারপর উঠে ফজরের নামাজটা পড়েন। তো তিনি অ্যালার্ম বাজবার পর ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যান নামাজ পড়তে। 2 রাকাত সুন্নতের পর যখন 2 রাকাত ফরজ নামাজ শেষ রাকাতে তিনি আছেন, তখন তিনি তার নিয়ম অনুযায়ী সালাম ফেরান। তারপর ঠিক তার কানে ভেসে আসে তার সালাম ফেরানোর পর কর্কশ কণ্ঠেই বলছে, তার সালামটাই তাকে রিপ্লাই করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তিনি স্পষ্ট 2 বার শুনতে পান। তো তিনি ওঠার পর দেখে যে সেতুর মধ্যে ডিম লাইট জ্বালানো ছিল। তিনি হঠাৎ করে পাশে তাকাতে যাবেন যে আসলে কর্কশ কণ্ঠে কে এই সালামটা দিল ওনাকে। নামাজ তো তিনি পড়ছিলেন। তিনি পাশে তাকিয়ে দেখেন মানুষ আকৃতির অবয়ব ড্রয়িং রুমের যে ফুলদানি আছে সেই ফুলদানিটা হাতে নিয়ে তাকে আছাড় মেরে তার দিকে ছুঁড়ে ফেলতে লাগছিল। রবি ভাই চিৎকার দিয়ে হাত দিয়ে সেই ফুলদানিটা নিজের হাত থেকে এটা ছিঁড়ে মেরে ফেলায়। তিনি কোনো রকম হাফ ছেড়ে বেঁচে তিনি তো সে রুমের লাইট জ্বালাতে যাবেন এবং সাথে সাথে দেখেন অবয়বটা রুমের নাই। আবার সেই পোড়া পোড়া একটা গন্ধ, কাগজ পোড়া যেমন গন্ধ সেরকম একটা গন্ধ। এবং তার চিৎকার শুনে ওনার স্ত্রী রুম থেকে এসে দেখেন ফুলদানি ভাঙা অবস্থায় পড়ে আছে, আর রবি ভাই ভয়ে একপাশে বসে আছেন, তার হাত পা কাঁপছে। তার স্ত্রী তখন সেই ঘ্রাণটা পেয়েছিল। তিনি কোন রকম নিজ রুমে যান স্ত্রীকে নিয়ে এবং বলেন যে তিনি কি দেখেছিলেন। ওনার স্ত্রী বলে যে তুমি এই সময় কিসের নামাজ পড়তে গেলা? এখন কি ফজর ওয়াক্ত? মাত্র বাজে 2:30। রবি ভাই এটা শুনে যেন আরো ভয় পেয়ে যান, কারণ তিনি নিজে মোবাইলে অ্যালার্ম বন্ধ করবার সময় ঘড়িতে দেখেছিলেন ফজর ওয়াক্ত হয়ে গিয়েছে। এমনকি ড্রয়িং রুমের ঘড়িতেও একই সময় তিনি দেখে যায় নামাজটা বিছিয়ে নামাজ শুরু করেছিলেন। না, আর সম্ভব না। সকাল হতেই অফিসে না গিয়ে তিনি চলে যান তার এক কলিগের মাধ্যমে হুজুরের সন্ধানে, মানে হুজুর খুঁজবার সন্ধানে চলে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করে একজন হুজুর তিনি পেয়ে যান, যিনি কিনা আসবেন জোহরের নামাজের পরে বা আসরের আগের সময়। তো রবি ভাই বাসায় এসে দুপুরের খাওয়ার পর সেই হুজুর তিনি আসেন। হুজুর এসে সবাইকে এক রুমে ডাক দেন, তবে ওনার শাশুড়ি অপরিচিত লোক দেখে সামনে আর যান না। এরপর হুজুর ওনার মতো প্রতিটা ঘর চেক করে দেখেন, তবে বাসায় তেমন কোনো ইস্যু তিনি খুঁজে পান না। দেখছেন বাসায় সব ঠিক আছে। তো রবি ভাইকে তিনটা জানান সেই হুজুর, এবং যাওয়ার আগে তিনি রবি ভাইকে একটা আমল শিখিয়ে যান, ছোট্ট একটা আমল, এবং বলেন যে এই আমলটা চালিয়ে যাওয়ার জন্য, মানে পড়বার জন্য। আর এটা আমলটা করার পর যদি কোনো শারীরিক সমস্যা হয় তাহলে ওনার সাথে দ্রুত যোগাযোগ করবার জন্য, দেরি যাতে না করে। তো
তো হুজুর বাসা থেকে চলে যাওয়ার পর রবি ভাইয়ের শাশুড়ি বেশ রাগ করে বসেন এবং তিনি বলে বসেন যে বাসায় ওনার অনুমতি না নিয়ে এভাবে হুজুর আনা ঠিক হয় নাই, কেননা ওনার মেয়ে সারা দিন বাসায় একা থাকে, তিনিও বাসায় একা থাকেন, রবি ভাই তো অফিসেই থাকেন। এসব জিন ভূত খুঁজতে গিয়ে যদি তার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে এর দায় ভার কে নিবে? এগুলো নিয়ে কথা বলতে বলতে বেশ রাগারাগি করেন এবং তিনি সঙ্গে সঙ্গে তার ছোট মেয়ের বাসায় চলে যান। রবি ভাই সেই রাতেই হুজুরের নিয়ম অনুসারে আমল করা শুরু করেন। প্রথম দিন তার কিছুই হয় না, সব ঠিকঠাক ছিল। দ্বিতীয় দিন আমল করবার পর মানে পরের ঠিক ভোর যে রাতটা আছে সেই রাত থেকেই, নামাজের পর থেকেই ওনার মাথা ব্যথা হয় এবং অনবরত বমি করতে থাকেন তিনি। এটা প্রায় চলে দুপুর 12টা-1টা পর্যন্ত। টিকতে না পারে তিনি হুজুরকে জানালে হুজুর বাসায় আসেন। হুজুর বাসায় এসে রবি ভাইকে পরা পানি খাওয়ালে কিছুটা সুস্থ হন তিনি। এরপর হুজুর রবি ভাই এবং ওনার স্ত্রীকে ডেকে নিয়ে আসেন। আসার পর সেই ভাবিকে রুমা ভাবিকে রবি ভাইয়ের স্ত্রীকে তিনি বলছেন, সে হুজুর উদ্দাকে উদ্দেশ্য করে বলছেন যে ভাবি, আমি আজকে যা বলবো সব আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই। দেখেন, আমি কাজ করতে এখানে আসছি, যা সত্য তাই বলবো। কেউ এতে মনে কিছু নিলে আমার কিছুই করবার নাই। রবি সাহেবকে মূলত তাবিজ করা হয়েছে, আর যদি সত্যি বলতে হয় এটা করেছেন আপনার আম্মা। জানি বিশ্বাস করা আপনার জন্য কষ্টকর, প্রমাণ চাইলে আমি যা বলছি দেখেন তা মিলে কিনা। আমি বাসায় ঢুকে বলতে পারতেছি যে আপনার মা আজকে বাসায় নাই এবং আপনি ওনার রুমে সবুজ রঙের একটা ব্যাগ পাবেন। সেটা খুলে দেখেন কয়েকটা তাবিজ সেখানে পেঁচানো আছে। কষ্ট করে সেই তাবিজগুলো নিয়ে আসেন, এরপর রবি ভাইয়ের বাকি সমস্যার সমাধান আমি করতেছি। ঠিকই সবুজ ব্যাগে সেখানে তাবিজ পাওয়া যায়। আনবার পর হুজুর তা ওনাদের সামনে নষ্ট করে ফেলে এবং পরবর্তীতে বলে, আমার কথা মিলায় দেখেন কথাগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, আপনার আর রবি ভাইয়ের পছন্দের বিয়ে ছিল তাই না? আপনাদের একটা সম্পর্ক ছিল অনেক দিনের। এটাও মিলায় দেখেন যে আপনার মা চায় নাই আপনি রবি ভাইকে বিয়ে করেন। তিনি চেয়েছিল ওনার চাচাতো বোনের ছেলে বিদেশ থাকে, তাতে আপনার বিয়ে দেওয়ার জন্য। বিয়ের কথা চলবার সময় রবি ভাইয়ের মায়ের সাথে তুমুল ঝগড়া হয়, কিন্তু আপনাদের পছন্দের বিয়ে কি আর করা। এজন্য আপনার আম্মা চেয়েছিলেন রবি ভাইয়ের যেভাবেই হোক ক্ষতি করতে। অনেক সুযোগ তিনি খুঁজছিলেন। অবশেষে তাবিজ করে ওনার উপর জিন চালান দেন, আর তাই আপনাদের সাথে থাকা শুরু করেন আপনার মা। আজকে যদি সমাধান না হতো তাহলে আপনাদের সম্পর্ক ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেত এবং রবি ভাই আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে যেতেন। যাই হোক, সাবধানে থাকবেন আর খালাম্মাকে বোঝানোর চেষ্টা করবেন। এগুলো শুনে রুমা ভাবি মানে রবি ভাইয়ের স্ত্রী তিনি বিশ্বাস করতে চাচ্ছিলেন না। তখন হুজুর একে একে বিগত দিনের ইনসিডেন্টগুলো মিলাতে বলেন। যেমন ওই যে বুয়া রান্নাঘরে যা দেখেছিল, তারপর ওনার মা মানে রবি ভাই শাশুড়ি যাওয়ার পর সব সমাধান হয়েছিল। মাংসের প্যাকেট মিসিং ছিল, এটা কিন্তু এই মাংস আনতে বলেছিল কিন্তু সেই রবি ভাই শাশুড়ি। তখন হুজুর বলে, দেখেন সেই মাংসটা আনতে বলেছে এই কারণে যে তিনি তার জিন্না তার কাছে খেতে চেয়েছিল, কি একটা দাবি করেছিল, তখন তিনি এটা তাকে ভোগ হিসেবে দিয়েছিলেন। এগুলো টুকটাক বিষয় এবং অনেক কিছু তখন হুজুর মিলা সবকিছু বলেন যে দেখেন এগুলো ঘটেছে এই কারণে। এছাড়া ব্যাগে যে তাবিজ পেলেন সেটা তখন সে হুজুর বুঝায় এবং বলার পরে তারপর সেই রুমা ভাবি তিনি আস্তে আস্তে বিশ্বাস করতে বাধ্য হন। তো সেদিনের মতো হুজুর ওনার যাবতীয় কাজ করে চলে যান। আসলে তিনি যা যা বলছিলেন সবই ঠিক ছিল, কিন্তু তাবিজ করবার বিষয়ে কয়দিন পর যখন সবকিছু জানানো হয় রবি ভাই শাশুড়িকে, তখন ওনাদের পারিবারিক সমস্যার কারণে সেই রবি ভাই এবং ওনার স্ত্রী ওনারা আসলে রবি ভাই আসলে ওনার শ্বশুরবাড়ির দিক দিয়ে আসলে ওনার সাথে যোগাযোগ রাখে না এবং রবি ভাইয়ের সাথে পরবর্তীতে প্যারানর্মাল ইনসিডেন্ট আর তেমন কিছু একটা হয় না। তারপর তিনি তো আলহামদুলিল্লাহ এখন ভালোই আছেন। তো শ্রোতা বন্ধুরা, এটা ছিল রেজা ভাইয়ের পাঠানো একটি ঘটনা। এই ঘটনা 2022 সালের ঘটনা।
তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করব। তিনি লিখেছেন, আমি তখন পেশায় ইলেকট্রিশিয়ান ছিলাম। বিভিন্ন পুরনো বাড়ি, অফিস, দোকানের লাইট ঠিক করাই আমার কাজ ছিল। একদিন দুপুরবেলা আমার কাছে ফোন আসে। একজন লোক বলে, একটা পুরনো জমিদার বাড়িতে নতুন রিসোর্ট করার কাজ চলছে। বাড়ির ভিতরের সমস্ত লাইন ঠিক করতে হবে, পারিশ্রমিকও ভালোই দেওয়া হবে। আপনি কি রাজি আছেন? আমিও নির্দ্বিধায় রাজি হয়ে গেলাম। পরদিন বিকেলে সেখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে যখন আমি প্রথমবার দেখলাম বাড়িটা, একটু অদ্ভুত মনে হলো। বিশাল এলাকা, চারপাশে সব বড় বড় গাছ, পুরনো লাল ইটের দেয়াল, অনেক জায়গায় ভাঙ্গাও আছে। দূর থেকে সেই বাড়িকে দেখে মনে হচ্ছে যেন বহু বছর ধরে কেউ এখানে বসবাস করে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভিতরে কাজ চলছে। 2-3 জন শ্রমিক, একজন কেয়ারটেকার, আর সেই লোক যে আমাকে গতকালকে ফোন করেছিল। লোকটার নাম ছিল নাসির সাহেব। তো নাসির সাহেব আমাকে নিয়ে ভিতরে ঢুকলো এবং হাঁটতে হাঁটতে বলল, আপনাকে একটা কথা আগেই বলে রাখি ভাই। আমি হেসে বললাম, হ্যাঁ বলেন, সমস্যা নেই। সে একটু থেমে বলল যে পশ্চিম পাশের করিডোরে যাবেন না। আমি অবাক হলাম, কেন? সে উত্তর দিল, না, শুধু বলল যে ওই পাশে কাজ বন্ধ। আমি বেশি কিছু ভাবলাম না, কাজ শুরু করলাম। বাড়ির ভেতরটা অদ্ভুত সুন্দর ছিল। উঁচু ছাদ, বড় বড় জানালা এবং দেয়ালে ছিল পুরনো কিছু ছবি। কিন্তু পুরো জায়গায় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল, যেন পুরনো কাপড় আর মাটির গন্ধ মিশে আছে। তো বিকেলের দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়, আকাশও কালো হয়ে ওঠে। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। নাসির এসে বলে, আজ আর বের হওয়া যাবে না, রাস্তাও খারাপ। আজকে রাতটা আপনি এখানেই থেকে যান। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু বাইরে এত বৃষ্টি যে ফিরতে কষ্ট হতো, তাই আমি তার কথা মতো এই বাড়িতেই থেকে গেলাম। রাত 9টার দিকে সবাই খাওয়া শেষ করলাম। শ্রমিকরা নিচতলায় একটা রুমে ঘুমাতে গেল। আমাকে দেওয়া হলো 2তলার একটা ঘর। ঘরটা মোটামুটি ঠিকঠাকই ছিল, শুধু একটা ব্যাপারে খেয়াল করলাম যে ঘরের সামনে লম্বা একটা করিডোর ছিল, আর করিডোরের শেষ মাথায় একটা বড় দরজা। যদিও সেখানে তালা দেওয়া আছে, পুরনো কালো দরজা। ঘুমানোর আগে কেয়ারটেকার এসে বলল, রাতে যদি শব্দ শোনেন তো দরজা খুলবেন না। আমি হাসলাম এবং বললাম, নাসির ভাই, আপনি আমাকে এত সতর্ক করছেন কেন? লোকটা আমার চোখের দিকে তাকালো, তারপর খুব আস্তে করেই বলল যে, ভাই, আসলে সমস্ত দরজা সব মানুষের জন্য নয়। রাত তখন প্রায় 1টা বেজে গেছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ করিডোর দিয়ে কেউ যেন হাঁটছে ধাপ ধাপ করে। প্রথমে ভাবলাম শ্রমিকদের কেউ হবে হয়তো, কিন্তু শব্দটা এত অদ্ভুত এবং ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে, যেন ভেজা পায়ে কেউ হাঁটছে। আমি উঠে দরজার কাছে গেলাম। শব্দটা করিডোর দিক থেকে আসছে, সেই তালাবদ্ধ দরজা থেকে আসছে। তারপর একটা শব্দ হলো, কিচ করে, যেন দরজাটা খুলছে। আমার বুক ধক করে উঠল, কারণ ওই দরজায় তো তালা দেওয়া ছিল। আমি দরজার ছোট ফাঁক দিয়ে তাকালাম, আর তখন আমি যা দেখলাম তা দেখার পর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যে করিডোরের মধ্যে একজন দাঁড়িয়ে আছে, লম্বা মানুষ, সাদা ধুতি এবং মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো কেয়ারটেকার হবে, ডাকতে যাব, ঠিক তখনই সে ধীরে ধীরে মাথাটা উপর দিকে তুলল।
তাকে দেখার পর আমার গলা রীতিমতো শুকিয়ে গেল, কারণ তার মুখে কোনো চোখ নেই, শুধু কালো গর্ত ছিল। আমি দ্রুত দরজা বন্ধ করে দিলাম। হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল বাহির থেকেও শোনা যাবে। কিছুক্ষণ পর দরজায় টোকা, টক টক করে। আমি চুপ, আবার টোকা দিল। তারপর একটা গলা আসলো যে, লাইন ঠিক করতে এসেছো? আমার বুক তো ভয়ে কেঁপে উঠল, কেননা গলাটা ছিল মানুষের মতো না, আবার নাও। আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু কয়েক সেকেন্ড পর যা শুনলাম তা আমি এখনো ভুলতে পারিনি। কথাটা এবার বলল, দরজা খোলো, আমি এই বাড়ির মালিক। তারপর নিস্তব্ধতা অনেকক্ষণ থেকে। আমি ভাবলাম হয়তো সব শেষ হয়ে গেছে। ঠিক তখন ঘরের ভেতর থেকে আরেকটা শব্দ হলো, খুটখুট করে, আলমারির ভেতরে। আমি ভয়ে জমে গেলাম, কারণ আলমারি তো আমি নিজেই বন্ধ করেছিলাম। ধীরে ধীরে আলমারির দরজা খুলতে শুরু করলো, শব্দও হলো। ভেতর থেকে ঠান্ডা বাতাস আর অন্ধকার। হঠাৎ সেখান থেকে একটা হাত বের হয়ে এলো, অস্বাভাবিক লম্বা আঙ্গুল, কালো নখ। আমি আর সহ্য করতে পারলাম না, দরজা খুলে দৌড় দিলাম করিডোরের দিকে। কিন্তু বাইরে বের হয়ে বুঝলাম কিছু একটা ভুল। করিডোরটা বদলে গেছে। যেদিক দিয়ে এসেছিলাম ঠিক সেদিকে আর সিঁড়ি নেই, শুধু লম্বা করিডোর ছিল। একটার পর একটা দরজা ছিল, সিঁড়ি ছিল না। আমি দৌড়াতে লাগলাম, কিন্তু যতই দৌড়াই করিডোর শেষ হয় না। হঠাৎ একটা দরজা আধা খোলা দেখি, ভেতর থেকে আলো আসে। আমি নির্দ্বিধায় সেখানে ঢুকে পড়লাম। রুমে ঢুকেই থেমে গেলাম, কারণ এটা একটা পুরনো সময়ের ঘর। মোমবাতি জ্বলছে, পুরনো আসবাব, আর মাঝখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই আমাকে দেখছিল, কিন্তু কেউ কথা বলছে না। একজন বৃদ্ধ সামনে গিয়ে এলো, জমিদারের পোশাক পরে। সে বলল, নতুন লোক এসছো? আমি কাপা গলায় বললাম, আমি এখান থেকে বের হতে চাই। বৃদ্ধা হাসলো, এবং সে ছিল অদ্ভুত হাসি। তিনি বলল, এখান থেকে তো সবাই বের হতে চায়। তারপর আমি দেখলাম ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে সেই চোখহীন মানুষটা। সে ধীরে বলল, আজকের রাতের কাজ শুরু হোক। হঠাৎ করেই পুরো ঘর অন্ধকার হয়ে গেল। চারপাশে মানুষের ফিস ফিস, থাকো থাকো এমন শব্দ। আমি প্রাণপণে কালিমা পড়তে লাগলাম। দৌড়ে বেরিয়ে এলাম। এরপর কি হয়েছিল আমি ঠিক পুরোটা মনে করতে পারছি না। সকালে জ্ঞান ফিরল বাড়ির বাইরে, কাদায় পড়েছিলাম। শ্রমিকরাও আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি কাঁপতে কাঁপতে সব খুলে বললাম, কিন্তু তখন কেয়ারটেকার যা বলল সেটা শুনে আমাদের সবার রক্ত হিম হয়ে গেল। সে বলল, পশ্চিম করিডোরটা বহু বছর আগে ভেঙে গেছে, ওখানে এখন কোনো দরজাই নেই। আমি থেমে গেলাম, কারণ আমি তো সেখান থেকে বের হয়ে আসছি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার ফোনে একটা ছবিও পাওয়া যায়। রাত তখন 1:38 তোলা। ছবিতে আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই করিডোরের সামনে। আমার পেছনে সারি করে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ, সবাই সাদা কাপড়ে, সবাই চোখহীন ছিল। আর মাঝখানে সে জমিদার ছিল, সে হাসছে। আমি আর কখনো ওই বাড়িতে কাজ করতে যাইনি, কিন্তু আজও মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, কারণ স্বপ্নে দেখি আমি আবারও সেই করিডোরে দাঁড়িয়ে আছি, আর দূরে একটা দরজা ধীরে ধীরে খুলছে। ভেতর থেকে সে একই গলা, এবার তো কাজ শেষ করে যাও। যাই হোক ভাই, আজকের মতো এতটুকুই। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। হতে পারে পরবর্তীতে আপনার বেড়েই হবে আগামী দিনের ভয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।